প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। তোমাদের সাথে হচ্ছে বাগঅর্থ নিয়ে কথা বলবো। ভার্সিটি খ বাংলা ২য় পত্রে তোমাদের প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসে। তোমরা এই টপিকের সাথে নামের দিক থেকে খুব একটা পরিচিত নাও হইতে পারো। কারণ একে তো এটা তোমাদের সিলেবাস বহির্ভূত, আর দ্বিতীয়ত এই নামে হয়তো টপিক তোমরা প্রথম দিকে চিনতে কঠিন হবে। আর তোমাদের আগে বলছি, তোমাদের সেকেন্ড পেপার থেকে যতগুলো প্রশ্ন আসে, অর্ধেক বা তার থেকে সামান্য বেশি সিলেবাসের বাইরে থেকে আসে। অর্ধেক বা তার থেকে বেশি সিলেবাসের বাইরে থেকে হয়, এটা মাথায় রাখবা। তো চলো বাগঅর্থ জিনিসটা সম্পর্কে একটু আমরা জানবো আজকে। প্রশ্ন কেমন আসছে দেখো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে হচ্ছে 2 বার মানবিকে, বিগত 10 বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 18 বার, চিটাগং বিশ্ববিদ্যালয়ে 8 বার, জাহাঙ্গীরনগরে আসছে 4 বার এবং জিএসটিতে আসছে হচ্ছে 3 বার। মানে রেগুলার সব জায়গায় এখান থেকে প্রশ্ন হচ্ছে, এক কথায় বুঝে নাও। তাহলে কি এমন জিনিস সব জায়গায় এখান থেকে প্রশ্ন হয়? আচ্ছা, এটা কি এমন জিনিস বলতে কি, শব্দার্থ রিলেটেড যত পড়াশোনা আছে সবগুলোকে একসাথে বললে বাগঅর্থ বলা হয়। শব্দার্থ রিলেটেড আর কি, হ্যাঁ, কোন শব্দের কি অর্থ, সমার্থক বিপরীত, এই জাতীয় জিনিসগুলোকে এক কথায় বাগঅর্থ বলে। তবে সমার্থক শব্দ বিপরীত শব্দ সরাসরি এর আওতাভুক্ত না, বুঝতে পারছো? ওটার মধ্যে একটা ফ্লেভার আছে, ওটা আমরা আলাদা করে তোমাদের পড়াবো। বাগঅর্থ কথার হচ্ছে বাকের অর্থ, বাক শব্দের অর্থ কথা। তো তোমরা জানো সন্ধি করলেই কটা পরে গ হয়ে যায়, বাকযোগ যন্ত্র, বাকযন্ত্র, এরকম করে আর থাকে না, দিকযোগ দিক বিদিক যেমনটা হয় আর কি। তো বাক আর অর্থ এই দুখান থেকে আসছে হচ্ছে বাগঅর্থ। বাগঅর্থ মানে কথার অর্থ। এটা মূলত শব্দার্থ টাইপ একটা টপিক। আসো কিছু প্রশ্ন দেখি, তাহলে বুঝতে পারবা। নীলদরিয়া মেসের আঁশু, এখানে আঁশু অর্থ কি? অব্যাহার শব্দের অর্থ কি? নিরাগ শব্দের অর্থ কি? তারপরে কৃপান শব্দের অর্থ কি? রম্ভার কাদি, এটার অর্থ কি? নিদাগ শব্দের অর্থ কি? উজবুক শব্দের অর্থ কি? দহ শব্দের অর্থ কি? তারপরে মাথামোটা শব্দের বিশেষ অর্থ কোনটা? সূক্ষ্মবুদ্ধি, স্থূলবুদ্ধি, দুর্বুদ্ধি, চিন্তাশীল। কোন শব্দটির ব্যবহারিক অর্থ ব্যুৎপত্তিগত অর্থ থেকে ভিন্ন? বাণী শব্দের অর্থ, বাক্য হলে বাণী শব্দের অর্থ কি? তারপরে হচ্ছে তোমার সৌগাত শব্দের অর্থ কি? মার্জার শব্দের অর্থ কি? কন্দর শব্দের অর্থ কি? কি বুঝলা বলো? মূলত শব্দের অর্থগুলো এখানে জানতে চাওয়া হচ্ছে। তো চলো আমরা এটাকে কিভাবে পড়লে ভালো থাকবা, তুমি ভালো শিখবা, সেই অনুযায়ী কথাবার্তা বলবো। প্রথমে এটার একটু আলোচনার দাবি রাখে। 1 নম্বর কথা, তোমরা লক্ষ্যার্থ আর বাচ্চার্থ এই দুটো জিনিসের সাথে পরিচিত কিনা? একটা শব্দের, ধরো এটা একটা শব্দ, এটার 2 রকমের অর্থ আছে, মনে রাখবা। একটা হচ্ছে বাচ্চার্থ, আর একটা হচ্ছে লক্ষ্যার্থ। এখন বাচ্চার্থ কি আর লক্ষ্যার্থ কি? আসো আমি দুটো বাক্য বলি, তাহলে তুমি এটা ধরতে পারবা বাচ্চার্থ আর লক্ষ্যার্থ বলতে আসলে কি মিন করে। উদাহরণ ছাড়া পরিষ্কার হবে না। আমি বললাম যে আমার মাথা ব্যথা হচ্ছে, আমার মাথা ব্যথা হচ্ছে, আমার মাথা ব্যথা হচ্ছে। আচ্ছা, তারপরে ধরো বললাম তিনি আমাদের দেশের মাথা। আমার মাথা ব্যথা হচ্ছে আর তিনি আমাদের দেশের মাথা। এখন এই দুইটা বাক্যে একটা শব্দ কমন, সেটা হচ্ছে মাথা। এখানেও দেখো মাথা। এখন এই দুই শব্দের অর্থ কি দুই বাক্যে একই রকম নাকি দুই রকম? ওখানে যখন আমি বললাম আমার মাথা ব্যথা হচ্ছে, এখানে মাথা মানে হচ্ছে শরীরের অঙ্গ, সোজা কথা যে এটা কেল্লাটা, তাহলে মাথা মানে এখানে শরীরের অঙ্গ। আর এখানে বললাম তিনি আমাদের দেশের মাথা, তাহলে এখানে কোনো সম্মানী মানুষ, তিনি আমাদের দেশের মাথা মানে কোনো সম্মানী মানুষ। এখন তাহলে বলো, আমি কি মাথা শব্দের একই রকম অর্থ দুইটা বাক্যে পাইছি না দুটা বাক্যে পাই নাই? তাহলে এখানে দেখো আমি বলছি শব্দের অর্থ দুই রকম, একটা হচ্ছে বাচ্চার্থ, একটা লক্ষ্যার্থ। এখন আমি ব্যাখ্যা করলে বলতে পারি বাচ্চার্থ মানে হচ্ছে শাব্দিক অর্থ বা আভিধানিক অর্থ, শাব্দিক অর্থ বা আভিধানিক অর্থ। আর লক্ষ্যার্থ মানে হচ্ছে তুমি বাক্যে এটাকে যখন ব্যবহার করছো, কোনটা বোঝানোর জন্য ব্যবহার করছো, সেটা টার্গেটেড মিনিংটা। বুঝছো? যেমন দেখো আমরা যখন যখন মাথা বলি, মাথা বলার সাথে সাথে আমাদের চিন্তার জগতে আসে যে আমাদের শরীরের অঙ্গ। আচ্ছা, কিন্তু যখন বলি রাস্তার মাথায় আমার বাড়ি, রাস্তার মাথায় আমার বাড়ি, তাহলে আমার রাস্তার শেষ প্রান্ত,
যখন বলি এখানে তোমার মাথা ঘামানোর দরকার নাই, এর অর্থ হলো এটা নিয়ে তুমি ব্যস্ত হইও না, আমার মাথা কাটা গেল, মানে আমি প্রচন্ড লজ্জিত হইলাম। তাহলে দেখো এই বাক্যগুলোতে মাথা বলতে শরীরের অঙ্গকে বোঝাচ্ছে না, এখানে আবিধানিক অর্থে মাথা শব্দের ব্যবহার হচ্ছেই না। এখানে কোনো টার্গেটেড মিনিং, তুমি লক্ষ্য হিসেবে টার্গেট হিসেবে যেটাকে বোঝাচ্ছ, যেটা বোঝাতে চাচ্ছ সে অর্থে ব্যবহার করছো। তাহলে সহজ কথাই হচ্ছে বাচ্চার্থ মানে আমি বলবো এটা হচ্ছে এরকম যে আবিধানিক অর্থ, আবিধানিক অর্থ অর্থাৎ ডিকশনারিতে এটার যে অর্থ লেখা আছে এটাকে সহজ বাংলায় বলা হয় বাচ্চার্থ। আর লক্ষ্যার্থ মানে ইংলিশে বলি তাহলে তোমার জন্য কথাটা মনে থাকে আর কি, টার্গেটেড মিনিং। টার্গেটেড মিনিং মানে হচ্ছে তুমি যে অর্থটাকে টার্গেট করে ব্যবহার করতে চাচ্ছ সেই অর্থটা, অর্থাৎ প্রায়োগিক জায়গাটা যা বোঝাচ্ছে সেটা। বুঝা গেছে? এখন বইতে লিখছে যে বাচ্চার্থ মানে আমরা শব্দ পড়ার সাথে সাথে মাথায় যেটা ভেসে ওঠে সেটা, আর লক্ষ্যার্থ মানে আমি যে অর্থটাকে ব্যবহার করতে চাচ্ছি সেটা, ওই একই কথা। এটাকে আমি ঘুরায় সহজ করে তোমাকে বললাম। এখন যখন আমরা নর্মালি বাগ অর্থ নিয়ে যখন কথাবার্তা বলি, বাগ অর্থে আমরা মূলত পড়ি হচ্ছে লক্ষ্যার্থ, বাচ্চার্থও পড়ি, পড়ি না এমন না, বাচ্চার্থও পড়ি ডিরেক্ট এটার অর্থ কি, ওইটার অর্থ কি, ওইটার অর্থ কি, এরকম বাচ্চার্থ প্রচুর পড়ি না এমন না। তো মূলত বাগ অর্থের মূল ফোকাস, এটা আলোচনায় আসার, এটা প্রাসঙ্গিক হওয়ার, সিলেবাসে ইনক্লুড থাকার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাকে একটা শব্দের টার্গেটেড মিনিং বা লক্ষ্যার্থ সম্পর্কে তোমাকে অবগত করা। বুঝাতে পারছি? এখন আসো এই শব্দের যে অর্থগুলো হয়, এই যে ঘটনাটা ঘটে, এই ঘটনাটা অনেক ভাবে ঘটে। কিভাবে কিভাবে ঘটে আমি তোমাকে দেখাই। দেখো এই বাগ অর্থের নানান লেভেলের হিসাব কিতাব আছে এখানে। কখনো কখনো শব্দের অর্থ প্রসার হয়, কখনো কখনো শব্দের অর্থের সংকোচন হয়, কখনো কখনো শব্দটা ইতিবাচক হয়, কখনো কখনো একটা শব্দের অর্থ নেতিবাচক হয়, আগে যেমন ছিল সেখানে থাকে না, ভিন্ন লেভেলে ভিন্ন অর্থে ভিন্নভাবে চলে যায়। এখন এটা হয় কেন? এটা হওয়ার অনেকগুলো কারণ আছে। মূল কারণ হচ্ছে ভাষা প্রবহমান। আজকে এখন 2024 সালে আমি তোমার সাথে বাংলা ভাষাকে যেভাবে নিয়ে কথা বলছি, যে শব্দের যে অর্থ দিয়ে তোমাকে আমি বোঝাচ্ছি, এটা আজকে থেকে 500 বছর আগে এমন ছিল না। ভাষার রূপটা এমন ছিল না। আবার যে শব্দ দিয়ে আমি তোমাকে এখন যেটা বোঝাচ্ছি, এই অনেকগুলো শব্দই আছে, 100% না, যেটা 500 বছর আগে এই অর্থে এইভাবে ব্যবহার হতো না। এবং তুমি নিশ্চিত থাকো আজকে থেকে 100 বছর পরে বা 150 বছর পরে বা 500 বছর পরে বাংলা ভাষা এখন যেখানে দাঁড়ানো এখানে থাকবে না। অর্থাৎ এখন আমরা ভাষার যেসব নিয়মকানুন যেভাবে মানি, যে শব্দকে যে অর্থে ব্যবহার করি, মানে ভাষাকে আমি যে স্ট্যান্ডার্ডে এখন পাচ্ছি 500 বছর পরে এমন পাবো না। এটাই ভাষার ধর্ম। ভাষা গতিশীল, গতিশীল বলেই বঙ্কিমীয় বিদ্যাসাগরীয় কঠিন বাংলা তোমার কাছে প্রমোদ চৌধুরীর হাত ধরে সহজ চলিত রীতিতে রূপান্তরিত হয়েছে। এবং ভাষা আরো গতিশীল বলে এখন সেটা প্রমিত রীতি বা আধুনিক কথ্য রীতির জায়গায় এসে দাঁড়াইছে। যদি গতি না থাকতো তাহলে তোমাকে এখন বঙ্কিমীয় বাংলা হয়তো বলতে হইতো, অথবা চর্যাপদের বাংলা তোমাকে কথা বলতে হইতো। নো ওয়ে। তো এই জিনিসগুলো সম্পর্কে চলো আমরা একটু কথাবার্তা বলি। এখান থেকে আমাদের অনেক কিছু জানার আছে, বোঝার আছে, শিখার আছে। শব্দের অর্থ কিভাবে চেঞ্জ হয়, কিভাবে এই কাহিনীগুলো ঘটে। আমরা প্রথমে শিখব অর্থের প্রসার এবং অর্থের সংকোচ। আসো বাগ অর্থ তো নিলাম। অর্থ, ফার্স্ট অফ অল অর্থ প্রসার, তারপরে শিখব অর্থের সংকোচ। এখন প্রসার কি আর সংকোচ কি? যেমন দেখো একটা শব্দ আছে অঞ্চল। এই অঞ্চল কথাটা আগে ছিল শাড়ির আঁচল। অঞ্চল কথার আগে অর্থ ছিল শাড়ির আঁচল। আগে ভালো মতো বুঝবা, শাড়ির আঁচল এই অর্থে আগে এটাকে ব্যবহার করা হইতো। আর এখন অঞ্চল কথার অর্থটা শাড়ির আঁচল কথার অর্থ আর ব্যবহার হয় না। এখন অঞ্চল কথার অর্থ বিশেষ এলাকা, বিশেষ এলাকা। এখন দেখো তো অর্থটা ছোট থেকে মানে কম এরিয়া কাভার করা থেকে বেশি এরিয়া কাভার করছে কিনা, এরকম কিছু হয়েছে কিনা এখানে দেখো। অঞ্চল কথার দ্বারা যদি শাড়ির আঁচল বোঝায়, যদি আমি এটাকে একটা অর্থ নিই, আর যদি বিশেষ এলাকা আরেকটা অর্থ নিই, তাহলে শাড়ির আঁচল থেকে বিশেষ এলাকা অর্থ বললে অর্থের প্রসার হয়েছে কিনা দেখো। অর্থের প্রসার হয়েছে, অর্থটা বেশি অর্থে আসছে, অর্থটা মানে শাড়ির থেকে একটা বিশেষ রিজনে চলে গেছে। এই অঞ্চলের জোনাল ম্যানেজার অমুক,
এই অঞ্চলে এই ফসলটা ভালো হয়, যেমন নরসিংদী অঞ্চলে লটকন ভালো হয়, রাজশাহী অঞ্চলে আম ভালো হয়, তারপরে বরিশাল অঞ্চলে আমড়া ভালো হয়, রাজশাহী অঞ্চলে তোমার রেশমের চাষ হয়। তাহলে অঞ্চল কথা একটা বিশেষ এলাকাকে মিন করতেছে, শারীরাচল থেকে এটা আরো ব্রড অর্থে ব্যবহার হচ্ছে। এটা হচ্ছে অর্থের প্রসার। একটা শব্দ একটা সময় ছোট্ট অর্থে ব্যবহার হইতো, এখন বেশি অর্থে ব্যবহার হয়, এটার নাম হচ্ছে অর্থের প্রসার। এরপর দেখো, আমরা এখান থেকে অর্থের প্রসার বুঝলাম, এখন দেখবো অর্থের সংকোচ। সংকোচ মানে প্রথমে অর্থটা বেশি থাকবে, তারপরে কমবে, আর প্রসারে মানে প্রথমে কম দেখছি তারপরে বেশি হয়েছে। আচ্ছা দেখো, সংকোচ বেশি থেকে কমবে। এক সময় মৃগ শব্দের দ্বারা সকল পশুকে বোঝাইতো। মৃগ মানে ছিল সকল পশু, আর এরপর এখন মৃগ শব্দের অর্থ শুধু হরিণ। তাহলে এখন দেখো, যেখানে ছিল মৃগ মানে সকল পশু, সেখান থেকে মৃগ মানে শুধু হরিণ। তাহলে সকল পশু মানে হচ্ছে অর্থটা বেশি, আর হরিণ মানে হচ্ছে অর্থটা কম। এটার নাম হচ্ছে অর্থের সংকোচ। অর্থের আরো পরিবর্তন আছে, সেটা কেমন? যেমন ধরো, আসো দেখাই। আবার নিলাম অর্থ। এতক্ষণ কি দেখছিলাম? এতক্ষণ দেখছিলাম অর্থের, একবার দেখছিলাম প্রসার, একবার দেখলাম অর্থের সংকোচ। এখন দেখবো অর্থের উন্নতি, তারপর দেখবো অর্থের অবনতি। এখন দেখবো অর্থের কি? অর্থের উন্নতি। যেমন ধরো অপরূপ, এই অপরূপ কথার দ্বারা খারাপ রূপ বুঝাইতো, কারণ একটা উপসর্গ, উপসর্গের দ্বারা বোঝায় খারাপ, তাই না? যেমন অপমান, অপযশ, অপকীর্তি ইত্যাদি ইত্যাদি, খারাপ মিন করতেছে। কিন্তু তুমি যখন অপরূপ বলতেছ, তখন এটার অর্থের উন্নতি হয়েছে। তাহলে অপরূপ এটার দ্বারা প্রথমে বুঝাইতে হচ্ছে খারাপ, খারাপ রূপ, কিন্তু এখন আর অপরূপ বললে খারাপ বোঝায় না, এখন বোঝায় দারুণ সুন্দর। তাহলে এটার দুইটা অর্থ পাইলা তুমি, আগে ছিল খারাপ রূপ আর এখন দারুণ সুন্দর। ঠিক একইভাবে সাহস মানে আগে চুরি ডাকাতি বুঝাইতো, এখন সাহস মানে হচ্ছে সাহস, পজিটিভ অর্থ আসছে। এটা হচ্ছে অর্থের উন্নতি। আচ্ছা, তারপরে অর্থের অবনতি বলেও একটা কথা আছে, মানে এক সময় জিনিসটা ছিল ভালো অর্থ, পরে হয়ে গেছে খারাপ অর্থ। যেমন ধরো রাজাকার, এই রাজাকার শব্দের অর্থ ছিল স্বেচ্ছাসেবক, রাজার আকার বা রাজার মতো বা রাজার কাছাকাছি থাকে এমন মানুষ। কিন্তু ৭১-এর ঘটনার পরে রাজাকার শব্দের অর্থ স্বেচ্ছাসেবক অর্থে পজিটিভ জায়গায় আর নাই, এটা নেগেটিভ অর্থে চলে আসছে। এখন রাজাকার বললে আগে বুঝাইতো ভালো, আর এখন বোঝায় রাজাকার মানে খারাপ, এক কথায় শেষ। তাহলে এটার নাম হচ্ছে অর্থের অবনতি। একটা ভালো অর্থ খারাপ অর্থের জায়গায় আইসা আটকায় গেছে। বুঝতে পারছো? আরেকটা আছে, সেটা হচ্ছে ধরো, হ্যাঁ এটা করে দিই, অর্থের বদল। অর্থের বদল, বদলের মধ্যে এক কথায় বলে দিব, এটা হচ্ছে যত রূঢ়ি শব্দ আছে, যত রূঢ়ি শব্দ, এই সবগুলো অর্থ বদলের এই এই অংশের আওতাভুক্ত, এই পোর্শনে পড়বে। কেন? কারণ রূঢ়ি শব্দ বলতে তোমরা এটাকেই চিনছো, যেটা আগে একটা অর্থে ব্যবহার হইতো, এখন আর সেই অর্থে ব্যবহার হচ্ছে না, এখন সম্পূর্ণ নতুন ভিন্ন কোনো অর্থে এটাকে ব্যবহার করা হচ্ছে। তাহলে আগের অর্থ যেখানে আর নাই, নতুন অর্থে চলে আসছে, সেটা হচ্ছে রূঢ়ি শব্দ। লাইক একটা সময় সন্দেশ বললে আমরা সংবাদ বুঝতাম, আর এখন সন্দেশ মানে আগে বোঝাইতে হচ্ছে সংবাদ, আর এখন সন্দেশ মানে বোঝায় হচ্ছে মিষ্টি বা মিষ্টান্ন। ঠিক একইভাবে ধরো, একটা সময় এই প্রবীণ শব্দ দ্বারা, এই প্রবীণ দ্বারা বুঝাইতে হচ্ছে তোমার বীণাবাদক, বীণাবাদক, আর এখন প্রবীণ কথার অর্থ হচ্ছে মুরব্বী, বয়স্ক মানুষ যারা তাদেরকে বলা হচ্ছে প্রবীণ। এরকম করে তোমাদেরকে ভাইয়া শব্দের ক্লাসে যতগুলো দেখাইছি রূঢ়ি শব্দ, সবগুলোই অর্থের বদলের উদাহরণ। একসময় বাঁশি বলতে বাঁশের তৈরি যে কোনো জিনিসকে মিন করতো, বাঁশের বানানো বলে এটা ছিল বাঁশি, আর এখন বাঁশি বলতে একটা বাদ্যযন্ত্র, কৃষ্ণের বাঁশিতে এসে অর্থটা ঠেকছে। তাহলে আগে যেখানে ছিল অর্থ, এখন আর সেই জায়গায় নাই, অর্থ নানানভাবে চেঞ্জ হয়ে আসছে। এগুলো হচ্ছে অর্থের বদল। তাহলে আমরা এখান থেকে মোটা দাগে যা শিখলাম সেটা হলো অর্থের অনেক মারপেচ আছে, অর্থের প্রসার হয়, অর্থের সংকোচ হয়। প্রসার মানে হচ্ছে এক সময় কম অর্থে বোঝাবে, তারপরে বেশি অর্থে, এটার নাম অর্থ প্রসার। যেমন বর্ষ, এটা একটা কথা আছে, বর্ষ দ্বারা বর্ষাকাল, সেখান থেকে এখন মনে করো পুরা বর্ষার ঋতু, এটা এক ধরনের প্রসারই, বা অর্থের উন্নতিও হইতে পারে। উন্নতি আর প্রসার খুব কাছাকাছি লেভেলে বোঝায়, বুঝছো? এরপর অর্থের সংকোচ, একসময় বোঝাইতো তোমার হচ্ছে বেশি, পরে বোঝাচ্ছে কম। এরপরে হচ্ছে তোমার অর্থের উন্নতি, উন্নতি মানে অর্থটা খারাপ থেকে ভালোর দিকে যাবে আর কি। যেমন অপরূপ মানে খারাপ বোঝাইতো, এখন দারুণ সুন্দর বোঝায়, তুমি অপরূপা, তুমি অপরূপা, একটা গান আছে, বুঝছো? এরপরে অর্থের অবনতি মানে হচ্ছে একটা শব্দের অর্থ আগে ছিল ভালো, এখন হয়ে গেছে খারাপ।
যেমন রাজাকার আগে একসময় ভালো বুঝাইতো, ৭১-এর ঘটনার পর থেকে রাজাকার মানে এখন খারাপ অর্থ মিন করে। অর্থের বদল তো যত রুঢ়ি শব্দ আছে সেটা। যেটা আজকে ব্যবহার করছি সেটাও ভবিষ্যতে চেঞ্জ হয়ে অন্য কোনো অর্থে গ্রহণ হয়ে যেতে পারে। উপরেরগুলা তো অর্থের এদিক ওদিক হইছে আর এখানে অর্থ চেঞ্জ হয়ে নতুন কিছু চলে আসছে। তো এই হচ্ছে বাগড়দের বেসিক। এখন আসো আমরা বাগড়দের প্রশ্ন নিয়ে কথা বলবো। এই আলোচনাগুলো মাথায় রেখো, বিশেষ করে এই বাচ্চার্থ এবং লক্ষ্যার্থ এটা খুব জরুরি তোমার মাথায় রাখা। নীল দরিয়ায় মেসেরের আঁসু, এখানে আঁসু শব্দের অর্থ অশ্রু, চোখের জল। কবিতার লাইন দেখতে পাচ্ছ ওখানে কোটেশন মার্ক করা। তো কবিতার লাইনগুলো একটু ডেঞ্জারাস, যদি তুলে দেয় তুমি বেকায়দায় পড়বা। আমি একটু উদাহরণ দেখাচ্ছি তোমাকে। কাজী নজরুল ইসলামের মুহররম কবিতার লাইন। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সব মিলে ১২টা কবিতা আছে, তোমরা জানো নিশ্চয়ই। এর মধ্যে একটার নাম হচ্ছে মুহররম। সব মিলে অগ্নিবীণা কাব্যে ১২টা কবিতা। প্রথম কবিতার নাম হচ্ছে প্রলয় উল্লাস, দ্বিতীয় কবিতা বিদ্রোহী, এরপরে আরো 10টা কবিতা আছে। মুহররম, কুরবানি, সাতিল আরব, রক্তাম্বর ধারণী মা, তারপরে কামাল পাশা, এরকম। তো এই যে মুহররম কবিতাটা 10 মুহররমের কারবালার যে বিষাদময় ঘটনা তার উপরে বেস করে লেখা। ওটার একদম শুরুর দিকে দেখবা প্রথম লাইনটা হচ্ছে এরকম, নীল সিয়া আসমান লালে লাল দুনিয়া আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া। দেখো নীল সিয়া আসমান, এখানে প্রচুর পরিমাণে উর্দু এবং হিন্দি শব্দের ব্যবহার আছে, ফার্সি শব্দের ঠাসা ওই কবিতাটা। যদি তুমি বই না থাকে অ্যাটলিস্ট তুমি এটা গুগল থেকে পড়ো, অথবা অগ্নিবীণার পিডিএফটা এখন নামায়া মুহররম কবিতাটা পড়ে দেখো আমি যেগুলো বলি এগুলো মিলে কিনা। প্রয়োজনে ভিডিও পজ দিয়ে চলে যাও, কবিতা পরে আবার শুরু করো। নীল সিয়া আসমান লালে লাল দুনিয়া, তারপরে বলছে আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া। এখন দেখো কি এক লেখা লিখছে। প্রথমে যা লিখছিল ঠিক আছিল, নীল সিয়া আসমান লালে লাল দুনিয়া। নীল সিয়া, সিয়া মানে কালার, নীল কালারের আসমান আর লালে লাল দুনিয়া, অর্থাৎ আকাশটা নীল, দুনিয়াটা লালে লাল হয়ে গেছে। অর্থাৎ কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারবর্গ সহ যেভাবে নির্মম শাহাদাতের শিকার হন, ওই ঘটনাটা কারবালার যে রক্তস্নাত ঘটনা, সেই ঘটনাকে ধরে এখানে বলা হয়েছে যে আকাশটা নীল আর দুনিয়া লালে লাল। নীল সিয়া আসমান লালে লাল দুনিয়া। পরে বলা হয়েছে আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া। এখন দেখো আম্মা লাল তেরি অর্থাৎ আম্মা তোমার লাল খুন কিয়া। এখন দেখো এই লাল শব্দ তাহলে কি অর্থে ব্যবহার হয়েছে এই জায়গায়? লাল মানে হচ্ছে পুত্র। দেখো মিলতেছে কিনা। তুমি এটা কোথায় পাবা? ব্যবহারটা দিয়ে শব্দের অর্থ সহ এইটার যে আগের পুরাতন ব্যাকরণটা ছিল, সম্ভবত তোমরা যেটা পড়ে গেছো ওটার মধ্যে, এই চ্যাপ্টারের মধ্যে আছে একই শব্দের আলাদা আলাদা অর্থ, যেটা ওই জায়গায় ওখানে বলা আছে। যেমন মাথা শব্দের আমি যে অনেকগুলো বাক্য বললাম, আমার মাথা ব্যথা, রাস্তার মাথায় আমার বাড়ি, তিনি আমাদের দেশের মাথা, লজ্জায় মাথা কাটা গেল, এখানে মাথা কামানোর তোমার দরকার নাই, এ কাজে তুমি মাথা দিও না, মানে ইনভলভ হয় না। এই যে একটা শব্দের আলাদা আলাদা অর্থ থাকে থাকে না, ওখানে লাল দিয়ে বেশ কিছু বাক্য আছে দেখবা। এর মধ্যে একটা লাল শব্দের অর্থ হচ্ছে ছেলে বা পুত্র। আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া, আম্মা তোমার লাল বা তোমার ছেলে। এখন দেখো তুমি তো লাল মানে কালার শিখে বসে আছো, বড়জোর হয়তো আর একটা জিনিস ধনী হয়ে যাওয়া অর্থে তুমি লাল জানো। আরে ওই চাকরি পাওয়ার পর থেকে তো সে লালে লাল হয়ে গেছে, লালে লাল হয়ে গেল মানে ধনী হয়ে গেছে, ঘুষ টুস খায় একাকার করে দিছে, একদম আবেদ আলীর অবস্থা, তাই না? তো এখন ওই জায়গা থেকে বের হয়ে এসে দেখো পুত্র অর্থে লাল শব্দের কত প্রতিষ্ঠিত ব্যবহার। বুঝাতে পারছি? মাথায় রাখবা। তো নীলদরিয়ায় মেসেরের আঁসু, এখানে আঁসু মানে হচ্ছে অশ্রু। তারপরে অব্যাহার শব্দটির অর্থ কি? দুইটা অর্থ হয়, অব্যাহার মানে ডাকাতি আর অব্যাহার মানে লুটপাট, দুই অর্থে থেকে নেওয়া যায়। সো উত্তর এখানে দুইটা। হ্যাঁ, এখন দুইটা উত্তর যদি থাকে একদম প্রপার, তখন তুমি কি করবা? একটা দাগানো ভালো, উপরেরটা, ঠিক আছে? কারণ দুইটা উত্তর তোমাকে দাগাইতে বলা হয়নি, পরীক্ষা নির্দেশনা দুইটাই দাগাইতে বলা হয় না, একটা দাগাইতে বলা হয়, প্রথমটা দাগাইতে পারো। নিরাগ শব্দের অর্থ কি? উজ্জ্বলতা, স্তব্ধতা, সরলতা, প্রাঞ্জলতা। নিরাগ পরা এই গ্রীষ্মের দুপুর মানে স্তব্ধ হয়ে যাওয়া। খেয়াল করে দেখো এটা আসছে হচ্ছে লাল সালু থেকে, তাই না? লাল সালুতে এই নিরাগ শব্দটার বারবার ব্যবহার আছে, অনেক বেশি রিপিটেডলি লেখা হয়েছে অনেক জায়গায়। নিরাগ পরা, নিরাগ পরা, নিরাগ পরা, এটা গুমোট ভাব থাকে। এটা প্র্যাকটিক্যালি না হলে বুঝবা না। গ্রামে গেলে দেখবা বৈশাখ মাসে যখন ধান টান কাটে মানুষ, যখন গরমটা শুরু হয়,
বর্ষা পর্যন্ত যখন বৃষ্টি হয় পানি বাড়তে থাকে, বৃষ্টি হয় পানি বাড়তে থাকে, এবং তখন প্রচন্ড গরম থাকে, কারণ আকাশ তখন মেঘলা থাকে। আকাশ মেঘলা থাকলে কার্বন ডাইঅক্সাইডটা তো বায়ুমণ্ডলে ভেদ করে উপর দিয়ে যাইতে পারে না, এবং আমরা যেখানে থাকি জীবজগৎ ওই জায়গাটাকে প্রচন্ড লেভেলে উষ্ণ করে ফেলে আর কি। হ্যাঁ, ওই যে এটাকে কি যেন বলে, পৃথিবীর গ্রিন হাউস ইফেক্ট। তো এই যে কাহিনীটা হয়, তখন এই যে একটা স্তব্ধ গুমট ভাব থাকে গ্রীষ্মের দুপুরে, এটাকে বলা হয়নি রাগ। বুঝছো, ওই লাল সালু থেকে প্রশ্ন করছে জিএসটিভিতে 23-24 সেশনে এই কোশ্চেনটা আসছে। কৃপাণ শব্দের অর্থ কি? অধিকতর কৃপণ, তলোয়ার, করুণা, উদাসী মন, তলোয়ার। আবার কৃপাণ শব্দটা তলোয়ার, আবার একই অর্থে শমশের, এই শব্দটা অর্থ এটা পরীক্ষায় আসতে পারে। শমশের মানেও তলোয়ার, মাথায় রাখো, ভুলে গেলে চলবে না। ফেরদৌস ছাড়ি নেমে এসো, আবার সেই ফেরদৌস ছাড়ি নেমে এসো, সেই শমশের ধরি, আবার একবার কি জানি দুনিয়ায় লালে লাল হয়ে মরি, এমন একটা লাইন আছে। কবিতার নাম উমর ফারুক, কাজী নজরুল ইসলামের জিঞ্জির কাব্যগ্রন্থের কবিতা। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার যে ন্যায় বিচার, তার জীবনের যে আদর্শ এবং কিছু ঘটনা নিয়ে এই কবিতা। দীর্ঘ, অনেক লম্বা কবিতা, ওখানে বিভিন্ন ঘটনা পাবা। ওখানে এক জায়গায় বলা আছে, ফেরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরি, আরেকবার এই দুনিয়াতে বাকি একটা সাগরে লালে লাল হয়ে মরি। অর্থাৎ ফেরদৌস ছাড়ি নেমে এসো, ফেরদৌস মানে জান্নাতুল ফেরদৌস। তো কবি কল্পনা করেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে এখন আছেন জান্নাতুল ফেরদৌসে। তো তুমি ফেরদৌস ছেড়ে, অর্থাৎ জান্নাতুল ফেরদৌস থেকে আরেকবার আসো পৃথিবীতে, সেই শমশের ধরি, শমশের মানে তরবারি, সেই তরবারি ধরে, সেই তরবারি নিয়ে তুমি আবার পৃথিবীতে আসো, তোমার সাথে, তোমাকে সাথে নিয়ে আবার জিহাদ করতে চাই, আরেকবার জিহাদের সাগরে লালে লাল হয়ে মরতে চাই। বুঝতে পারছো, সমাজের যে অন্যায় অবিচার এগুলোকে দূর করার জন্য ওমরের মতো শাসক দরকার। ওই অর্থে তিনি বলেছেন ফেরদৌস ছেড়ে নেমে এসো আবার সেই শমশের ধরি। এখন ধরো তোমার পরীক্ষায় আসছে কৃপাণ শব্দের অর্থ, রাজশাহী ইউনিভার্সিটির এতে 22 সেশনে। এখন সামনের বছর ধরে এমন কিছু আসতো না, এই প্রশ্নের থিম থেকে প্রশ্ন কপি করে দিলে অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা এখানে শমশের শব্দের অর্থ কি, তখন তুমি কি কইবা? সব জানতা শমশের। অপশন ধরো দিয়ে রাখলো এক জায়গায়, সব জানতা, ও আল্লাহ তাই নাকি? না, তাই না, শমশের মানে তরবারি। আবার আরেকটা আছে অসি, এ অসি মানেও তরবারি। আমরা বলি যে অসির চেয়ে মসি বড়, মসি মানে হচ্ছে কলম, তো তরবারির থেকে কলমের শক্তি বেশি, ওই অর্থে বলি। এই অসি শব্দের অর্থ কি? তলোয়ার বা তরবারি। মাথায় রেখো, এগুলো ভুলে গেলে চলবে না ভাই। এরপরে আসো, রম্ভার কাদি শব্দের অর্থ কি? রম্ভার কাদি শব্দের অর্থ কলার ছড়া। রম্ভা মানে হচ্ছে কলা, সোজা কথা। রম্ভার কাদি মানে কলার ছড়া, কলা যেখানে ধরে থাকে সে কলার ছড়াটা। এটা আসছে হচ্ছে বিলাসী থেকে। দেখো তোমাদের মূল বইয়ের পড়া কাজে লাগে কি লাগে না, সেকেন্ড পেপারের প্রশ্ন প্রথম পত্র থেকে আসছে, আর তোমরা মনে করো আল্লাহ প্রশ্ন যে কই থেকে আসবে গো, পাগল হয়ে যাচ্ছ ভাই। টেক্সট ভালো করে পড়ো, ভালো করে টেক্সট পড়ো, মূল বইগুলোকে বেশি গুরুত্ব দাও। ওখানে বলা আছে যে কারখানাস থেকে রম্ভার কাদি কাটিয়া লইবার অপেক্ষা মাত্র, কোথায় খেজুর মিতি রং ধরিয়াছে, আনারসের গায়ে কোথায় পাক ধরিয়াছে, এসব খবর লইতেই সময় যায়। কিন্তু আসলে যা বিদ্যে, কামস্কাটকার রাজধানীর নাম কি এবং সাইবেরিয়ার খনির মধ্যে সোনা না রূপা কোনটা পাওয়া যায়, সেগুলো মুখস্থ করার বা পড়বার ফুরসতে মেলে না। কাজেই এক্সামিনের সময় যখন পরীক্ষায় আসে যে হুমায়ুনের বাপের নাম লিখে দিয়ে আসে তোগলক খা, আর এডেন কি আসলে লিখে দিয়ে আসে পার্সিয়ার বন্দর, বুঝতেই পারো রেজাল্ট কি হয়। তারপরে যখন ফেল করে তখন খুব মুখ গোমরা হয়ে যায়, তখন সবাই দল বাঁধিয়ে মতলব করি মাস্টারকে ঠেঙানো উচিত, অথবা মাস্টারের পিঠে সাইজ করে দেওয়া উচিত, অথবা অমন বিশ্রী স্কুল ছাড়িয়ে দেওয়াই কর্তব্য। গল্পের নাম বিলাসী। বুঝতে পারছো? কোথায় তোগলক খা, এই নামে কোনো ভারতীয় সাম্রাজ্যে কোনো শাসকের নামই পাওয়া যায় না। মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, এরকম 3জন তুগলক শাসকের নাম পাওয়া গেছে, কিন্তু তুগলক খা নামে কারো পাওয়া যায় নাই। আর হুমায়ুনের বাপের নাম কি? হুমায়ুনের বাপের নাম কি বলো? জানো হুমায়ুনের বাপের নাম কি জানো? মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যিনি, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এই বাবরের ছেলে হচ্ছে হুমায়ুন, হুমায়ুনের ছেলে আকবর। তো হুমায়ুনের বাপের নাম হলো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, আর পরীক্ষায় লিখে দিয়ে আসে তুগলক খা। আর কামস্কাটকা এটা একটা সাইবেরিয়ার উপদ্বীপ রাশিয়ার, আর এডেন এটা ইয়েমেনের বন্দর, কিন্তু লিখে দিয়ে আসে কি পার্সিয়ার বন্দর। পার্সিয়া মানে হচ্ছে পারস্য বা ইরান,
অর্থাৎ একজনেরটা আরেকজনকে দিয়ে দিচ্ছে, এরপরে পরীক্ষায় ফেল আসে, তারপরে আবার দল বাঁধিয়া মতলব করি। মাস্টারকে ঠেকানো উচিত অথবা অমন বিশ্রী স্কুল ছাড়িয়ে দেওয়াই কর্তব্য। ওই জায়গা থেকে একদম হুবহু এই কোশ্চেনটা কোট করা, ডিরেক্ট তুলে দিছে। বুঝতে পারছো? কার বাড়ি থেকে রম্ভার কাঁদি কাটিয়া লইবার অপেক্ষা মাত্র, অর্থাৎ কলা চুরি করবে, আনারস চুরি করবে, এইসব ধান্দা করে বেড়ায় আর পরীক্ষার সময় ফেল করে। নিদাগ শব্দের অর্থ কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত। নিদাগ মানে হচ্ছে গ্রীষ্ম, গরমের সময় হইলে সেটাকে নিদাগ বলে, মানে গ্রীষ্মকাল। এখন বাকি মোটামুটি শরৎ বর্ষাতেও গরম থাকে, কিন্তু গ্রীষ্মকে নিদাগ অর্থ দ্বারা মিন করা হয়। দেখো এই প্রশ্নটা রম্ভার কাঁদি আসছে এক জায়গায় 22-23-এ, আর এটা অলরেডি 2 জায়গায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জিএসটিতে, অপশন সহ রিপিট। উজবুক শব্দের অর্থ কি? এবং দেখো নর্মালি আমরা ভুল করলে কোন জায়গায় ভুলটা করব টিচাররা জানেন না, এটা জানেন, এবং এই জন্য কাছাকাছি দিয়ে দেয় ভুলের অপশনটা। এবং তুমি উজবুক, ও আমি বাংলাদেশি, পাকিস্তানের মানুষ পাকিস্তানি, ইন্ডিয়ার মানুষ ভারতীয়, তাহলে উজবুক মানে বুঝি উজবেকিস্তানের লোক বলে তুমি ভুল করে আসবা, কিন্তু উত্তরটা হচ্ছে আহাম্মক, বোকা। তাহলে উজবেকিস্তানের লোক যারা, তাদেরকে কি বলে? তাদেরকে বলে হচ্ছে উজবেক, নট উজবুক। উজবুক শব্দের অর্থ বোকা, স্টুপিড, মাথা মোটা, আহম্মক। আর উজবেক মানে হচ্ছে উজবেকিস্তানের মানুষের জাতীয়তা। মধ্য এশিয়ার একটা সুন্দর দেশ, আগে সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের যে ফেডারেশন সেটা ভেঙে যাওয়ার পর রেজাল্ট হিসাবে পরবর্তী যে রাষ্ট্রগুলো হয়েছে তার মধ্যে একটা হচ্ছে উজবেকিস্তান। রাজধানীর নাম তাশখন্দ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বাড়ি ওই এলাকাতে। বুঝতে পারছো? ওই এলাকাতে সামারকান্দ, বুখারা, ওই শহরগুলো এখানে আছে। বুখারা শহরের মানুষ উনি, এই জন্য তার নামের সাথে ইমাম বুখারী এই কথাটা যুক্ত। এ হচ্ছে সে উজবেকিস্তান। বুঝছো? তো কোথায় উজবেক আর কোথায় উজবুক আর কোথায় আহম্মক? সাবধান। দহ শব্দের অর্থ কি? দহন, জ্বালা, যন্ত্রণা, জলাধার। দেখো দহ আর দহন খুব বেশি ক্লোজ অর্থগত দিক থেকে, তোমার প্রাথমিকভাবে এটা মাথায় চলে আসতে পারে। হ্যাঁ, দহ মানে আগুন, এই অর্থে তুমি দিয়ে আসতে পারো, বা জ্বালা, যন্ত্রণা, এই অর্থে তুমি এটাকে রিলেট করে ফেলতে পারো। কিন্তু দহ শব্দের অর্থ হচ্ছে মূলত জলাধার। বুঝতে পারছো? মূলত জলাধারকে বলা হয় দহ, শুধু দহ হইলে এটা জলাধার মিন করে। আর যদি উপরে হসন্ত দিত তাহলে দহ, এটা আবার ধাতু হয়ে যাবে, দগ্ধর ধাতু হয়ে যাবে। মাথা মোটা শব্দের বিশেষ অর্থ সূক্ষ্মবুদ্ধি, স্থূলবুদ্ধি, দুর্বুদ্ধি, চিন্তাশীল। স্থূলবুদ্ধি, স্থূলবুদ্ধি মানে হচ্ছে সোজা কথা যদি বলি একটু বোকা টাইপের, স্টুপিডিটি আছে যেমন মানুষ, ওদেরকে বলা হয় মাথা মোটা। স্থূলবুদ্ধি মানে অর্থাৎ ধরো কিছুটা বোকা টাইপের মানুষ। তারপরে আসো, কোন শব্দটির ব্যবহারিক অর্থ ব্যুৎপত্তিগত অর্থ থেকে ভিন্ন? কর্তব্য, মানব, দৌহিত্র, সন্দেশ। আচ্ছা, কর্তব্য শব্দের অর্থ ক্রিয়োক্তব্য, মানব মনোযোগ্য, দৌহিত্র দুহিতাযোগ স্ন। এই সবগুলোর শাব্দিক অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম। কর্তব্য কথাকে আমরা বলি ক্রিয়োক্তব্য, মানে অবশ্যই পালনীয় অর্থে আমরা ব্যবহার করি। মানব, মনুর সন্তান, মানুষ। দৌহিত্র মানে হচ্ছে নাতি, দহিতার সন্তান, দহিতাযোগ স্ন, অপত্য অর্থে দহিতার সন্তান, দৌহিত্র বা নাতি। এগুলো সবগুলো হচ্ছে সবগুলো যৌগিক শব্দ। উপরের তিনটে হচ্ছে যৌগিক শব্দ। এখন যৌগিক শব্দ বলতে আমরা কোনগুলোকে শিখছিলাম? আচ্ছা, আমি এটা একটু ক্লিয়ার করে লিখি, সহজে বুঝবা। এই তিনটে হচ্ছে তোমার যৌগিক শব্দ। এখন যৌগিক শব্দ কোনগুলো মনে আছে? যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থের মধ্যে প্লাস ছিল। মনে করো শব্দের শ্রেণী বিভাগে পড়ায় আসছি, উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ একই রকম, প্লাস মানে মিল আছে, এমন শব্দকে যৌগিক বলা হয়। কর্তব্য বলতে উৎপত্তিগত অর্থ হচ্ছে তোমার এই হলো ক্রি আর হলো তব্য, কর্তব্য। মানব হইল মনু যোগ স্ন। দৌহিত্র হইল দুহিতা, দুহিতা শব্দের অর্থ কন্যা, মেয়ে। তা এখন এই প্রত্যেকটার অর্থই আমরা এখন পর্যন্ত যে অর্থে ব্যবহার করি সেই অর্থের উৎপত্তি। ক্রিয়োক্তব্য, কর্তব্য, যেটা অবশ্যই পালনীয় আমরা সেটাকেই বুঝি। মনোযোগস্ন, মানব, মনুর সন্তান, আদি পিতাকে হিন্দু ধর্মে মনু বলা হয়, আদমকে, ওই একই অর্থ, মনুর সন্তান মানব। আর নাতির ছেলে দুহিতার মেয়ে হইলে সেটাকে বলা হয় দৌহিত্র। নাতির ছেলে না, মানে মেয়ের ছেলে বা নাতি হইলে।
তো এখন এইগুলো হচ্ছে শাব্দিক অর্থ এবং ব্যবহারিক অর্থগুলোর সাথে উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ একই রকম, তো এগুলো যৌগিক। এখন এখানে জিজ্ঞেস করছে কোন শব্দটার ব্যবহারিক অর্থ ব্যুৎপত্তিগত অর্থ থেকে ভিন্ন। সন্দেশ ব্যুৎপত্তিগত অর্থ ছিল হচ্ছে সংবাদ, আগে এটাকে মানুষ সংবাদ অর্থে ব্যবহার করত, আর এখন এটাকে মানুষ মিষ্টি অর্থে ব্যবহার করে। তাহলে কোথায় সন্দেশ মানে সংবাদ আর কোথায় সন্দেশ মানে হচ্ছে মিষ্টি। তাইলে যেহেতু এখন সন্দেশ মানে ব্যবহারিক অর্থটা আলাদা অর্থে ব্যবহার হচ্ছে, ব্যুৎপত্তিক অর্থ থেকে এটা ভিন্ন হয়ে গেছে, তাই উত্তর হবে সন্দেশ। বুঝছো, সংবাদ থেকে এটা এখন কি হয়ে গেছে, মিষ্টি হয়ে গেছে। বাণী শব্দের অর্থ বাক্য হলে বাণী শব্দের অর্থ কি? এই বাণী শব্দের বাক্য, বাণী মানে হচ্ছে পারিশ্রমিক। স্বর্ণালঙ্কার তৈরিকারীর, স্বর্ণালঙ্কার তৈরি করার কারিগরের পারিশ্রমিক, এটার নাম হচ্ছে বাণী। বেনে মানে মূলত বণিক, সেখান থেকে গেছে আর কি কথাটা। যিনি স্বর্ণালঙ্কার যারা তৈরি করে তাদেরকে বণিক বলা হয় বা বণিক্য বলা হয়, যদিও সব ব্যবসায়ীরাই বণিক। আর তাদের যে তোমার পারিশ্রমিকটা এটা তৈরি করার জন্য ওই টাকাটাকে বাণী বলা হয়। আচ্ছা, একটু ক্লিয়ার করে দেই, তোমরা হয়তো শুনছো কিনা আমি জানি না, একজন সিঙ্গার ক্লোজ আপ ওয়ান বা এরকম একটা বড় কম্পিটিশনের বিজয়ী, সালমা তার নাম, এখনো গান গায়, সুন্দর সুন্দর গান আছে ইউটিউবে দেখবা। ওনার একটা গান আছে, ও মোর বানিয়া বন্ধুরে, লিখে দিচ্ছি, ও মোর বানিয়া বন্ধুরে, পরের লাইনটা খুব সুন্দর, একটা তাবিজ বানায়া দে, একটা তাবিজ বানায়া দে। গানটা শুনলে বুঝতে পারবা ফানি গান না, কষ্টের গান। ওমর বানিয়া বন্ধুর একটা তাবিজ বানায়া দে, একটা মাদুলি বানায়া দে, মরিয়া গিয়েছে বিয়ার স্বামী স্বপনে আইসে। অর্থাৎ আমার যে আপনজন সে মারা গেছে, তুই আমাকে এমন একটা তাবিজ বানায় দে, এই তাবিজে আমি এমন কিছু রাখবো যাতে করে আমি যেন তার স্বপ্নে দেখতে পারি। মারাত্মক কথা। তোমরা তো ফোক গান বলতে মনে করো কি গান, সবাই কি কি ডু ইউ লাভ মি তার উপরে ব্যস্ত হয়ে থাকো, আমাদের নিজেদের গানের মধ্যে কি আছে এটা খুঁজে দেখো। বলছে তুই এমন একটা তাবিজ বানায় দে আমাকে, এবং এই তাবিজ দিয়ে আমি এমন কিছু তন্ত্রমন্ত্র বা এমন কিছু করতে চাই যার দ্বারা যে আমার স্বামী মারা গেছে আমি তাকে আর দেখি না, আমার জীবনে আর সে নাই, সেজন্য আমার কাছে স্বপ্নে এসে দেখা দেয়, আমি যেন তার স্বপ্নে দেখতে পারি আর কি, ওই অর্থে বলা। এই যে ওমর বানিয়া বন্ধুরি, বানিয়া মানে হচ্ছে ওই স্বর্ণকার বন্ধু, স্বর্ণালঙ্কার তৈরি করে যে মানুষ, তার যে টাকা সেটাই হচ্ছে বাণী, কাজ করার জন্য তাকে যে টাকাটা দিতে হয়। তুমি যদি স্বর্ণালঙ্কার বানাও তার যে মজুরি বা পারিশ্রমিক দিবা সেটা। এরপরে সৌগাত শব্দের অর্থ কি? উপঢৌকন। উপঢৌকন সহজ কথা উপহার আর কি। হ্যাঁ, আচ্ছা, উপহার না বুঝলে এটা তো বুঝবা গিফট। নাও এবার বুঝছো, এটা হচ্ছে সৌগাত বা উপঢৌকন, খুশি হয়ে কাউকে কোনো কিছু দেওয়া। মার্জার শব্দের অর্থ মাছরাঙা, পায়স, বিড়াল, মৌমাছি। এটা বিড়াল। দেখো এখানে 23, 22, 23 আসছে, 20, 21 আসছে, 16, 17 আসছে। এখন তোমাকে এখান থেকে একটু কষ্টের জিনিস দেখাবো। দেখো আমি কষ্ট তোমাকে একটু পাওয়াই দিচ্ছি। গল্পের নাম হচ্ছে বিড়াল, রাইটার হচ্ছে বঙ্কিম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তোমাদের এখন যে বইটা যে সিলেবাসটা আছে আর কি, এটা 2014 সাল থেকে অ্যাক্টিভ। তো এখন ওই বইতে গল্পটা ছিল বিড়াল, এটার নাম ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই বিড়াল গল্প, হ্যাঁ, এই বিড়াল গল্পের মধ্যে মার্জার শব্দের ব্যবহার আছে অনেক জায়গায়। মানে গল্পের ধরে দেখানো হয় কমলাকান্ত নামের এক লোক যে নেশা করে আফিম খাইছে, খায়া কিছুটা মাতাল হয়ে গেছে। তো তখন দেখলো তার কমলাকান্তের খাওয়ার জন্য প্রসন্ন গোয়ালিনী নামে এক ভদ্র মহিলা যার কাছ থেকে কমলাকান্ত দুধ কিনে আনতো আর কি, সে গোয়ালিনী, গরু পালে। তো তার দুধ রাখা দেওয়া আছে কমলাকান্তের জন্য রাখা, কিন্তু এটা বিড়াল খায় ফেলছে। সহজ করে বুঝো, প্রসন্ন গোয়ালিনী একটা ভদ্র মহিলার নাম, যিনি গোয়ালিনী, গরু পালেন, দুধ বিক্রি করেন, পেশায় হচ্ছে তাদের গরু পালা। তার কাছ থেকে দুধ কিনে কে? কমলাকান্ত।
তো কমলাকান্তের দুধটা দিয়ে গেছে কে? প্রসন্ন গোয়ালিনী, যেটা কমলাকান্ত কিনে আনছে, দিয়ে চলে গেছে। ওই দুধটা খায় ফেলছে বিড়াল। কোন সময়? কমলাকান্ত একটু আফিম খায়া একটু মাথা আওলা হয়ে সেটা চৌকির উপরে বসে বসে ভাবতেছে, আমি যদি নেপোলিয়ন হইতাম তাহলে ওয়াটারলু যুদ্ধ জিততে পারতাম কিনা। ওয়াটারলু যুদ্ধ হয়েছে তোমার বেলজিয়ামে, যুদ্ধ হয়েছে ডিউক অফ ওয়েলিংটন বা ইংল্যান্ডের যে বিখ্যাত বীর যার নাম আর্থার ওয়েলেসলি, এই আর্থার ওয়েলেসলির সাথে যুদ্ধ হয়েছে নেপোলিয়নের, এবং নেপোলিয়ন ওই যুদ্ধে পরাজিত হয়েছে আর্থার ওয়েলেসলির কাছে। এটা 1815 সালের কথা। তো এখন ওই কথা ভাবতেছে কমলাকান্ত। আফিম খাওয়ার পরে তো বুঝতে পারছো, সব আওলাই গেছে, যে আমি যদি নেপোলিয়ন হইতাম তাহলে ওয়াটারলু আমি জিততে পারতাম কিনা। নেপোলিয়ন তো পারে নাই, আমি যদি নেপোলিয়ন হইতাম তাহলে পারতাম কিনা। এটা ভাবতেছে, এমন সময় শুনলাম মেও, মানে বিড়াল দুধটা খায়া এবার আনন্দে মেও বলছে। তখন সে বলছে, তুই আমার জন্য রাখা দুধ তুই খায়া সাবার করলি কেন? বইলা দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। বিড়ালের সাথে কথা হচ্ছে কমলাকান্তের। এখন তুমি আমার প্রশ্ন করতেই পারো যে ভাই বিড়াল কি কথা বলতে পারে? না, বিড়াল কথা বলতে পারে না। তো বিড়ালের সাথে যে বেচারা কথা বলছে সে কি স্বাভাবিক? সে তো অস্বাভাবিক, সে নেশাখোর। তো সাহিত্যে অনেক সময় যে কথা সরাসরি বলা যায় না, এই কথা ঘুরায় এমন ক্যারেক্টার দিয়ে সাহিত্যিকরা, রাইটাররা দেখায় দেন যেভাবে বলা যায়। বাংলাদেশে যখন খুব সংকট চলছিল, পাখির মুখে এই অভিসম্পাদ দেয়াইছিলেন হুমায়ুন আহমেদ একজন রাজাকারকে দেখে। পাখি বলছিল তুই রাজাকার, তো পাখি দিয়ে বলাই দিয়েছিল আর কি কথাটা। এটা স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়কার কথা। তো ঠিক সরাসরি প্রতিবাদ করলে তো হবে না, প্রতিবাদটা করাইছে বিড়ালের মুখ দিয়া, আর বিড়ালের সাথে কথাবার্তা বলাইছে কমলাকান্ত নামের একটা ক্যারেক্টার তৈরি করে, এবং যে ক্যারেক্টারটা হচ্ছে আফিম খায়া একটু আওলা অবস্থা। তখন বিড়াল বলছে যে আমি তো ক্ষুধার জ্বালায় খাইছি, তোমার জন্য রাখা দুধ আমি শখ করে খাই নাই। পৃথিবীতে না খাইয়া মরিবার জন্য কোনো প্রাণী আসে নাই। এই সংসারের দধি দুগ্ধ ঘৃত সবকিছু থেকে তোমাদের একার অধিকার, আমরা কিছুই খাইতে পাইবো না। তোমরা সব খাবা, আমরা কিছু খাবো না। তোমরা স্রষ্টা বানায় পৃথিবীতে পাঠাইছে, আমাকে তো স্রষ্টা বানায় পৃথিবীতে পাঠাইছে। এই পৃথিবীর খাবারের উপরে তোমার যেমন অধিকার আছে, আমার তেমন অধিকার আছে। আমি ক্ষুধার জ্বালায় সহ্য করতে না পেরে খাইছি, ইচ্ছা করে তোমার ঠকানোর জন্য খাই নাই। তুমি যে আমি ক্ষুধার জ্বালায় দুধটা খাইয়া ফেলাইছি, তুমি আমার লাঠি নিয়ে মারতে আসছো। তুমি এক কাজ করো তো, তুমি 2 দিন না খায়া থাকো, তারপরে যদি নসিরাম বাবুর ভান্ডার করে ধরা না পড়ো, তারপরে আমার মারতে আইসো। অর্থাৎ নসিরাম বাবুর ভান্ডার ঘর, নসিরাম বাবুর খাবার দাবার যেখানে রাখা আছে সেই ঘর। বলছে তুমি 2 দিন না খায় থাকার পরে যদি থাকতে পারো, টিকে থাকতে পারো, চুরি না করে যদি থাকতে পারো আর কি, খাবার চুরি না করে যদি থাকতে পারো, দেন আমার বিচার করতে আইসো, তার আগে আইসো না। আমি না খায় মরে যাচ্ছি, এই জন্য আমি তোমার দুধ খেয়ে আমি জীবন রক্ষাটা করছি, অন্য কোনো কারণে খাই নাই। তাহলে সমাজের শোষিত বঞ্চিত শ্রেণীর মানুষের মনের কথাটা বিড়ালের মুখ দিয়ে বলাইছে ওই জায়গায় কমলাকান্ত, আর বিড়ালের কথোপকথনের মাধ্যমে। বঙ্কিম, বুঝতে পারছো? ওইখানে মার্জার শব্দের ব্যবহার আছে, ওই জায়গা থেকে মার্জার মানে বিড়াল, সেখান থেকে প্রশ্নটা আসছে। এখন 16-17 সেশনে ওই যে লেখাটা সিলেবাসে ছিল, এরপরে এই সেশনে সিলেবাসে নাই। বুঝছো আমি কেন বললাম দুঃখের কথা? এটা এটা সিলেবাসে এখন আর, এই সেশনটার সময় সিলেবাসে এখন আর নাই, বাট এখানে ছিল, অথচ এখানেই প্রশ্নটা আসছে। তোমাদের সময় আসবে না তার কোনো গ্যারান্টিই নেই, যে কোনো শব্দের অর্থই আসতে পারে। আর এগুলো যেহেতু টেক্সচুয়াল প্রশ্ন, কোন টেক্সট থেকে আসছে আমি তোমাদের দেখাই দিচ্ছি। এর জন্য আবার তোমাদেরকে রিকোয়েস্ট করব, মূল বই ভালো করে পড়বা। কন্দর শব্দের অর্থ কি? 22-23। কন্দর শব্দের অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ যদি দেখো তাহলে অর্থ হলো তোমার পর্বতের গুহা। এটা 22-23 সেশনে আসছে। কবিতার নাম সাম্যবাদী, কাজী নজরুলের। অথচ 22-23 সেশনের কবিতা হচ্ছে তোমার সিলেবাসে দেওয়া আছে বিদ্রোহী। নজরুলের 2টা কবিতা তোমাদের বইতে আছে, সাম্যবাদী স্টিল আছে, সিলেবাসে নাই। আর বিদ্রোহী বইতে আছে, সিলেবাসও আছে। তো এই সাম্যবাদীটা আগে সিলেবাসে ছিল, বিদ্রোহী ছিল না, এখন বিদ্রোহী দিয়ে দিছে। তো বিদ্রোহী যখন সিলেবাসে আছে তখন সাম্যবাদী থেকে প্রশ্ন আসছে। সাম্যবাদীতে কন্দর কথার ব্যবহার আছে। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, ওখানে আছে এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান। কন্দর মানে হচ্ছে এখানে শাব্দিক অর্থ বললে পর্বতের গুহা, এখানে বসে ঈসা মুসাফের সত্যের জয়গান। অর্থাৎ মানুষের হৃদয়, মানুষ কত মহৎ মহিয়ান, ওইটা বলতে গিয়ে এখানে বলছিলেন আর কি, যে এই যে হৃদয়টা, হৃদয়ের ডাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তর থেকে মানুষের মুক্তির বিভিন্ন উপায় কিভাবে খুঁজে বের করা যায়, হানাহানি বিভেদ কিভাবে দূর করা যায়, সেটা নিয়ে যে
হেরা গুহায় বসে ধ্যান করতেন, তোমার হচ্ছে মোরাকাবা করতেন, ওই জায়গা থেকে এই লাইনটা তুলে নিয়ে আসছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহ ওহী পাঠাইলেন, সে অনুযায়ী পৃথিবীতে শান্তি তিনি প্রতিষ্ঠা করলেন, ওই জায়গাকে রিলেট করে বলছে এই কন্দরে তিনি শুনতেন। আরব দুলাল মানে আরবের দুলাল বা ছেলে, সন্তান, এই অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ করা হয়েছে এই কথার দ্বারা। তো এই কন্দর মানে হচ্ছে আরবের পর্বতের গুহা। বুঝছো এবার প্রশ্নের প্যাটার্ন? মালঞ্চ শব্দের অর্থ কি? এটা আসছে প্রতিদান থেকে। ফুলের বাগান, পরিষ্কার বলা আছে, আমি তার জন্য ফুল মালঞ্চ ধরি, অর্থাৎ যে আমাকে কষ্ট দিছে আমি তার জন্য ফুলের বাগান সাজাই, তাকে আমি ভালোবাসি। এটা ঠিকই আছে, সিলেবাস থেকে হুবহু আসা প্রশ্ন। তোমরা কি আমার কথা বুঝতেছো? আমার টেক্সট বই পড়তে হবে। প্রতিদান কবিতার মূল বক্তব্য কি? মূল বক্তব্য হলো আমাকে তুমি দুঃখ দাও, মারকাটা যাই করো, আমি তোমাকে ভালোবাসি। এটা। তাতো শব্দের অর্থ কি? চাচা, ভাতিজা, কাপড় বুনিবার যন্ত্র, তিক্ত। তাতো শব্দের অর্থ হচ্ছে চাচা। যদিও কবিতায় তাতো শব্দটা চাচা অর্থে ব্যবহার করা হয়েছে, কিন্তু মূলত তাতো শব্দের অর্থ হচ্ছে বাবা। অ্যাকচুয়ালি তাতো শব্দের অর্থ হচ্ছে বাবা, আর কবিতায় চাচাকে তাতো বলা হয়েছে সম্মান দিয়ে, মানে চাচাকে বাবার মতো মর্যাদা দেয়া হয়েছে। প্রশ্নটা আসছে 20-21-এ, তখন কবিতা সিলেবাসে আছে, 22-23-এ তো তখন শর্ট সিলেবাস আর সিলেবাসে নাই। কই যাবা বলো, কি কষ্টের কথা কার কাছে কব? কবিতার নাম বিভীষণের প্রতি মেঘনাদ। বিভীষণের প্রতি মেঘনাদ। মাইকেল মধুসূদন দত্ত। বিভীষণের প্রতি মেঘনাদ। বিভীষণকে, মেঘনাদকে, জানো এগুলো? তোমাদের যদি সিলেবাসে নাই, তোমাদের এটা পড়ার সম্ভাবনা হয়তো কম, তবে পড়ে নেওয়ার চেষ্টা করো। এটা মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্যের একটা অংশ, যেখানে মেঘনাদ আর তার চাচা বিভীষণ কথোপকথন করে বা কথা কাটাকাটি করে। আমরা মেঘনাদ বধ কাব্যের এই অংশে দেখব যে যুদ্ধে যাবে মেঘনাদ। মেঘনাদ হচ্ছে রাবণের ছেলে, রাবণের পক্ষের সবচেয়ে বড় বীর, যে দেবরাজ ইন্দ্রকে পর্যন্ত যুদ্ধে পরাজিত করছে। সে কাউকে ভয় করে না, আসলেই সে বড় বীর। নাদ শব্দের তো হুঙ্কার, চিৎকার, ধ্বনি। মেঘ মানে মেঘ, মেঘনাদ মানে মেঘের নাদ বা চিৎকার, ধ্বনি বা হুঙ্কার। তার যেদিন জন্ম হয়েছিল সেদিন সে এত জোরে চিৎকার দিছিল যে মেঘের গর্জনের মতো করে শব্দ হয়েছিল, সেখান থেকে তার নাম রাখা হয়েছে মেঘনাদ। হিন্দু পুরাণে এটাই বর্ণনা করা আছে। তো এই মেঘনাদ যুদ্ধে যাবে। যুদ্ধে যাওয়ার আগে তাদের স্বাভাবিক নর্মস বা প্রসিডিউর হলো নিকুম্ভিলা নামের একটা যজ্ঞাগার বা পূজার ঘর আছে, ওখানে গিয়ে তারা পূজা করে তারপরে বের হয়ে যুদ্ধে যায়। তো ওখান থেকে যখন মেঘনাদ গোপন ঘর, তাদের প্রাসাদের মধ্যে সবচেয়ে গোপন জায়গা এটা, ওখান থেকে পূজা করে বের হয়ে দেখে দরজা আটকায় রাখছে হচ্ছে লক্ষণ, অস্ত্র শস্ত্রে সজ্জিত, আর তার পাশে দাঁড়ানো নিজের আপন চাচা বিভীষণ। এখন রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ এরা হচ্ছে ভাই ভাই, কিন্তু বিভীষণ আপন ভাইয়ের পক্ষ ত্যাগ করে রামের পক্ষে চলে গেছে। রামের ছোট ভাই লক্ষণকে বাড়ির গোপন জায়গায় নিয়ে দেখাই দিছে, এখানে আমার ভাতিজা আছে মেঘনাদ, ও এখন নিরস্ত্র অবস্থায় আছে, তাকে মেরে ফেলো, যদি সে যুদ্ধে যেতে পারে তোমাদের খবর আছে। তো লক্ষণ ওই জায়গায় আইসা তারে ঠেক দেয় এবং তাকে মেরে ফেলে। কবিতাতে এটাই বলা আছে। রামায়ণ আবার এই জায়গাটা অন্যভাবে দেওয়া আছে, আমি শুধু তোমাকে মেঘনাদ বধ কাব্য থেকে শোনাচ্ছি আর কি। তো ওইখানে মেঘনাদ খুব অবাক হয়। অবাক হয়ে বলে, তুমি আমার চাচা হয়ে এটা বলতে পারলা, এটা করতে পারলা? তুমি এত উচ্চ বংশের মেঘনাদের মতো লোকের তুমি হচ্ছ চাচা, তুমি এটা কি করলা? এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে লক্ষণ পশিল রক্ষপুরে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, মানে অরিন্দম মানে মেঘনাদ, যে ওরিকে দমন করে, সে বলছে এতক্ষণে আমি বুঝলাম কেমনে লক্ষণ পশিল রক্ষপুরে। লক্ষণ কিভাবে রক্ষপুরে রাক্ষসদের নগরের এই গোপন জায়গায় ঢুকে পড়ছে আমি বুঝতে পারছি। ভাই তা তো উচিত কি তব এ কাজ। এই হচ্ছে লাইনটা। ভাই তা তো উচিত কি তব এ কাজ, তোমার কি এই কাজটা করা উচিত হয়েছে? এই যে হাই তাতো, এই তাতো শব্দের মূল অর্থ বাবা, এখানে চাচাকে মিন করা হয়েছে, ওখান থেকে প্রশ্নটা দিছে, বুঝছো? হাই তাতো উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী, সহোদর রক্ষ শ্রেষ্ঠ, শুলি শম্ভু নিভ কুম্ভকর্ণ। তুমি নিকষার সন্তান, তোমার ভাই হচ্ছে রক্ষ বংশের শ্রেষ্ঠ সন্তান, সেটা হচ্ছে রাবণ, এবং শুলি শম্ভু নিভ কুম্ভকর্ণ,
কুম্ভকর্ণ শূলপাণি মহাদেবের মতো একজন, তার তো ওই লোকটাও তোমার ভাই, আর তুমি এত উচ্চ বংশের হয়ে, এমন উচ্চ মানুষের ভাই হয়ে নিজের ভাতিজাকে মারার জন্য লোক ভাড়া করে লয়ে আসছো, এটা তুমি কি করলে? ছাড়ো দ্বার, যাব অস্ত্রাগারে, লঙ্কার কলঙ্ক আজ ভঞ্জিবা হবে। দরজা ছাড়ো, আমি অস্ত্রাগারে যাব, লঙ্কার কলঙ্ক আজকে যুদ্ধের দ্বারা মুছে দেব। তখন এক পর্যায়ে এটা শোনার পরে বিভীষণ বলছে, বৃথায় সাধনা ধীমান, এই বুদ্ধিমান ছেলে, তুমি যে অস্ত্রাগারে যাবা, সাধনার বৃথা, তোমাকে আমরা ছাড়বো না। এখানে তোমার অস্ত্রাগারে যদি যাওয়ার সুযোগ দিই, তাহলে তোমার এখানে আটকাইছি কেন? তখন মেঘনাদ আবার বলে, নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা, যে লঙ্কায় এমন কোনো শিশুও নাই এ কথা শুনে হাসবে না। কোন কথা? আমি নিরস্ত্র, আর আমার বিপরীত পক্ষ কাউন্টার পার্ট সে সশস্ত্র। তো নিরস্ত্র মানুষের সাথে সশস্ত্র মানুষের যুদ্ধ হইতে পারে না, একজন নিরস্ত্র মানুষকে সশস্ত্র হয়ে যুদ্ধ আহ্বান করা যায় না। সো আমি অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে আসি, তারপর খেলা হবে। যাই হোক, লম্বা কথোপকথন, বুঝছো? তো তাতকথার অনেকগুলো ব্যবহার আছে ওই জায়গায়, ওখান থেকে প্রশ্ন আসছে। এখন তোমরা হয়তো ভাবতেছো, তাহলে ভাই সিলেবাসের ফুল সিলেবাসের জিনিস যেগুলো যেগুলো শর্ট সিলেবাসে নাই, এগুলো নিয়ে তাহলে আমরা কি করব? দেখো আমি লিখে দিচ্ছি। শর্ট সিলেবাস বহির্ভূত টপিকস গুলো আমরা কভার করে দেব। এখন বুঝছো? শর্ট সিলেবাস বহির্ভূত জিনিস যেগুলো আছে এগুলো কভার করে দেব, মানে ফুল সিলেবাসে যা ছিল, তোমাদের কবিতা সিলেবাসে ছিল 12টা, এখন 7টা, তাহলে 5টা নাই। এটা শর্ট সিলেবাস করার সময় 5টাকে বাদ দেওয়া হয়েছে। এরকম গদ্য কবিতা মিলে 5 5 10টা আছে, এগুলো আমরা পড়াই দেবো ইনশাল্লাহ। এগুলোর মাস্টার ক্লাস তোমরা পাবা, এটা শেষ হয়ে গেলে ওটাও দিয়ে দেবো, এবং এগুলোর জন্য ম্যারাথন পাবা আলাদা, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। মেহুনা। তারপরে আসো, কোনটি অন্ধকারতে ব্যবহার করা যাবে না? তমসা, তিমির, তমিশ্রা, তপন। তপন, এই তপন কথাটা হচ্ছে সূর্য শব্দের সমার্থক শব্দ। তাহলে তপন, সূর্য, সুরজ, রবি, দিবাকর, প্রভাকর, বিভাবস, বিবর্ষণ, ভাস্কর, মার্তণ্ড, অর্ক, মিহির, এগুলো সবগুলো হচ্ছে সূর্য শব্দের সমার্থক শব্দ। তোমাদের জন্য সমার্থক বিপরীত পড়াবো, এগুলো আবার বারবার আসবে, কোনো অসুবিধা নাই। বাকি সবগুলো অন্ধকারতে ব্যবহার করা যায়, তপনকে ব্যবহার করার কোনো চান্স নাই। সহসা কোন শব্দের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়? হঠাৎ, শীঘ্র, তড়িঘড়ি, সত্বর, হঠাৎ। সাডেনলি, সহসা সে আসিয়া কহিল, হঠাৎ করে সে আইসা বলল, এ হচ্ছে সহসা। হরিৎ শব্দের অর্থ কি? ফেব্রুয়ারি 1969। হরিৎ শব্দের অর্থ হচ্ছে সবুজ। কোথা থেকে আসছে? আসছে হচ্ছে ফেব্রুয়ারি 1969। ক্ষণে ক্ষণে সেই ফুল শিহরিত হয়, তাই না? হৃদয়ের হরিৎ উপত্যকায়। হরিৎ শব্দের অর্থ সবুজ, সেই হরিৎ থেকে এই কোশ্চেন এখানে আসছে, বুঝছো? ভুলে গেলে চলবে না, জান প্রাণ দিয়ে পড়ো ভাই, মূল বইয়ের কোনো শব্দার্থ বাদ দেওয়া যাচ্ছে না রে পাগলা। মক্ষিকা শব্দের অর্থ কি? মক্ষিকা শব্দের অর্থ মাছি। একেবারে তোমার নিজস্ব আইডিয়ার বাইরে দেয় নাই, কিছুটা এখানে তোমাকে ভালোবাসা দিয়েই করছে। 21-22 সেশনের কোশ্চেন। কেন বললাম? তোমরা পড়ছো কিনা আমি জানি না, তোমাদের আগে যারা ছিল মেবি তারা পড়ে থাকতে পারে, বা তোমরাও হয়তো পড়ছো। 8 এর সিলেবাস এটা আছে। 15 16 17 সালে তখন যে সিজন টুকটাক পড়াইতাম, তখন একটা কবিতা ছিল, ওখানে দেখছি, বঙ্গভূমির প্রতি রেখমা দাসের মনে এই মিনতি করি পদে, মানে আমি তোমার দাস, তুমি আমার মা, আমাকে তুমি মনে রাখো, তোমার পায়ে আমি মিনতি করি। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, চিরস্থির জীবন নির হায়রে জীবন নদে। মনে পড়তেছে মাইকেল মধুসূদন দত্তের একটা বিখ্যাত কবিতা, যে আমি তো এমন কোনো কিছু করি না, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে নিত্য সেবে সর্বজন। দেশের মানুষের কাছে যেন আমি স্মরণীয় হয়ে থাকতে পারি, মাগো তুমি দেশের মানুষকে বলি দিও, আমি তাকে, তোমাদেরকে সবাইকে খুব ভালোবাসি। ওখানে একটা লাইন আছে, মক্ষিকেও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। অমৃতের হ্রদে পড়ে গেলে, মিষ্টান্নের হ্রদে পড়ে গেলে মাছি গলে যায় না, সে বেঁচে থাকে, করুণা পায় ওখানে, যদিও সেটা লিকুইড তরল, ওখানে সে মরে না। আর তুমি তো আমার মা, তুমি তো দেশমাতৃকা, আমি তোমার সন্তান,
তোমার কাছে, তোমার পাদপদ্মে আমি আশ্রয় চাইছি, নিশ্চয়ই তুমি আমাকে ফিরাই দিবে না। ওইখান থেকে এই উপমাটা ব্যবহার করা আছে। মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত হ্রদে। ওই মক্ষিকা, এই হচ্ছে মক্ষিকা, এই হচ্ছে মাছি। তো জেএসসির জিনিস আর কি কাজে লাগাইছে ইন্টারমিডিয়েটে। এরপরে আসো, প্রণাজারি শব্দের অর্থ কি? এটা একটা ভালো প্রশ্ন। প্রণাজারি কি হাহাকার, নাকি কান্না, নাকি ক্ষোভ, নাকি ক্লান্তি? দেখো এখানে কাছাকাছি লেভেলের দুইটা অপশন আছে। একটা হচ্ছে রোনাজারি শব্দের অর্থ কান্না, আর একটা রোনাজারি শব্দের অর্থ হাহাকার। এই দুইটা হচ্ছে খুব কাছাকাছি, খুব ক্লোজ অপশন। এখন উত্তর নেওয়ার সময় নিতে হবে হচ্ছে কান্না। রোনার আহাজারি, ওখান থেকে আসছে হচ্ছে রোনাজারি। হেরি শব্দের সঠিক অর্থ কোনটি? স্বপ্ন, ক্ষোভ, দেখি, কারণ দেখানো। দেখি, কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, লিখে দিচ্ছি। কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কার, পুরে মনোরথ। কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কার, পুরে মনোরথ। হেরি, হ্যাঁ পথিক, পান্থ মানে পথিক। ক্ষান্ত হও, থেমেছো কেন? হেরি দীর্ঘ পথ, লম্বা পথ দেখে থামছো কেন? উদ্যম বিহনে কার, পুরে মনোরথ, কষ্ট ছাড়া মনের আশা কার পূরণ হয়? অর্থাৎ পরিশ্রম করো। আরেকটা আছে, কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে। কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, এই হচ্ছে হেরি। হেরি মানে দেখে। কাটা দেখে থামছো কেন কমল বা পদ্ম তোলার সময়। কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। পৃথিবীতে দুঃখ ছাড়া কি সুখ আসে? এ মানে হেরি মানে হচ্ছে দেখে। দেখি, তোমার ধাতুর ক্লাসে ভাইয়া পড়াইছি হের ওই দ্বারে দাঁড়িয়ে কে, দেখো ওই দরজায় কে দাঁড়ায় আছে, ওখান থেকে এক্সাম্পল বলছিলাম হেরি। এটা ধাতু হচ্ছে হের, এটা একটা অজ্ঞাত মূল ধাতু। কোন ভাষা থেকে ঢুকছে আমরা কেউ জানি না। কোনটি স্বর্গর শব্দের অর্থ নয়? শ্রুতিগত, অভ্যস্ত, অসঙ্গত, রপ্ত। স্বর্গর, আমরা স্বরগরম বলি না, স্বরগরম, ওখান থেকে কোশ্চেনটা আসছে। তো কোনটি স্বর্গর শব্দের অর্থ নয়? শ্রুতিগত, অভ্যস্ত, অসঙ্গত, রপ্ত। রপ্ত শব্দের অর্থ কি? রপ্ত শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে আয়ত্ত করে ফেলা। আর অভ্যস্ত শব্দের অর্থ হ্যাবিচুয়েট, যে কাজটা আমরা করি সব সময়। তারপরে অসঙ্গত মানে যারা বেমক্কা বেমানান, স্মৃতিগত মানে তো স্মৃতিগত। আর স্বর্গ শব্দের অর্থ নয়, অসঙ্গত। দেখো এটা এখানে তিনটার মধ্যে আলাদা অর্থ মিন করতেছে। নতি শব্দের অর্থ কি? বিনয়, উদারতা, মানবতা, বচন। আচ্ছা, দেখো আমরা বলি যে অন্যের কাছে কখনো কি করতে হয় না? নতি স্বীকার করতে হয় না। তাহলে নতি কথা থেকে এখান থেকে যদি তুমি রিলেট করো, অর্থ যদি নাও, তাহলে কি নিবা বলো তো? নতি শব্দের অর্থ হচ্ছে বিনয়। কিন্তু যদি এখানে নতি না হয়ে শব্দটা এরকম হয়, নথি হয়, তখন আবার ফাইল, পারিভাষিক এটা পাবা। অনুযোগ শব্দের অর্থ কি? বিরক্তি, আক্ষেপ, নালিশ, আন্তরিকতা। অনুযোগ শব্দের অর্থ বিরক্তি, আক্ষেপ, নালিশ, আন্তরিকতা। নালিশ, আমরা বলি না সে অনুযোগ জানাইছে, মানে নালিশ জানাইছে। সাম্য শব্দের অর্থ সময়, সাহায্য, সমতা, সহিষ্ণুতা। সাম্য শব্দের অর্থ হচ্ছে সমতা। অর্ণব শব্দের অর্থ কি? অর্ণব মানে হচ্ছে সৈকত, শৈল, সমুদ্র, নদী, সমুদ্র। এটা সমুদ্র বা সাগর শব্দের সমার্থক শব্দ। সমুদ্র, সাগর, অর্ণব, সায়র, বারিধি, বারিনিধি, জলধি, জলনিধি, বারিন্দ্র, বারিশ। বুঝতে পারছো? পয়দর, জলধি, অম্বুধি, এগুলো সবগুলো হচ্ছে সমুদ্র বা সাগর শব্দের সমার্থক শব্দ। ওকে। উত্তরী শব্দের অর্থ কি? চাদর। উত্তর দিক, কুয়াশা, বাতাস, এটা হচ্ছে চাদর। কহিলি উত্তরী তোলে মাখির সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে তাহার এই পরে মনে। গিয়াছে চলিয়া ধীরে রিক্ত হস্তে, তাহার এই পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে। তাহলে কোথা থেকে আসছে এই প্রশ্নটা? তাহারই পরে মনে। এরপরে আসো, সাপদ শব্দের অর্থ বিপদ, হিংস্র, মাংসাশী, শিকারী জন্তু। সাপল, তারপরে সহল।
কবিতার নাম আমি কিংবদন্তির কথা বলছি। হিংস্র মাংসাশী শিকারী জন্তু। তিনি অরণ্য এবং সাপদের কথা বলতেন। তাহলে কবিতার নাম হচ্ছে আমি কিং বদন্তির কথা বলছি। সাপদ শব্দের অর্থ হিংস্র মাংসাশী শিকারী জন্তু, যেমন ধরো বাঘ, সিংহ এই টাইপের। অবিদিত শব্দের অর্থ কি? জানা, অজানা, বেদনা, অস্থির। অবিদিত নহে কিছু তোমার চরণে, অজানা নয় কিছু তোমার চরণে। বিদিত শব্দের অর্থ জানা, আর অবিদিত মানে হচ্ছে অজানা। এটাও আছে মেঘনাদ বোধ কাব্যের তোমাদের যে অংশটা বিভীষণবতী মেঘনাদ, ওইখানে এই কোশ্চেনটা আছে। এটা তুমি যদি বলো যে রিলেট করছো ওইখান থেকে, তাহলে বলতে পারো, কোনো অসুবিধা নেই, ওখান থেকে রিলেট করছে বলা যায়, কোনো সমস্যা নাই। কপোল শব্দের অর্থ কি? গাল, ললাট, কপাল, গলা। দেখো, ললাট আর কপাল একই জিনিস, তাহলে এটা হচ্ছে না। গলা মানে গ্রীবা, তাহলে বাকি থাকলো হচ্ছে গাল। এই যে এটা, এখানে দুইটা কথা একটু ভালো করে বুঝো। একটা হচ্ছে কপাল, আরটা হচ্ছে কপোল। কপাল মানে তো ললাট, আমি বললাম যে ভাগ্য, আর কপোল মানে হচ্ছে গাল। মাথায় রেখো, প্রায় সমুচ্চারিত শব্দ যেগুলো আছে না, শব্দ জোর যেটা, হ্যাঁ, কিন্তু ভিন্ন অর্থ, এটা তোমাদের এখন শব্দ জোর নামে আছে। সামনে লেকচারে ভাইয়াগুলো দেখাবো শব্দ জোর, ইনশাল্লাহ আছে সামনের দিকে লেকচারটা। এটা খুব গুরুত্বপূর্ণ। 9 10 যে নতুন বইটা এখন আছে, এটাতে যে 21 সালের যে ব্যাকরণ, ওখানে এটা খুব চমৎকার একটা চ্যাপ্টার, তোমাদের দেখাই দিব আমি। এরপরে মর্সিয়া শব্দের অর্থ শোকগীতি, প্রেম গীতি, স্বদেশ গীতি, ধর্মগীতি, শোকগীতি। মর্সিয়া এটা একটা আরবি শব্দ। মর্সিয়া একটা কি শব্দ? একটা আরবি শব্দ। বাংলা সাহিত্যে এই মর্সিয়া সাহিত্য নামে একটা ধারা আছে, যে সাহিত্যের শ্রেষ্ঠ কবি হচ্ছে ফকির গরিবুল্লাহ। হ্যাঁ, জঙ্গনামা, মুক্তল হোসেন, এগুলো সবগুলো মর্সিয়া সাহিত্যের তোমার উদাহরণ। এটা কি? কিছুক্ষণ আগে তোমাদেরকে মুহররম, কোরবানি এসব কথা বলতেছিলাম। কাজী নজরুলের অগ্নিবীণা কাব্যের কবিতার কথা, মুহররম মনে আছে? 10 মুহররমে, মুহররম মাসের 10 তারিখে পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। তো এর মধ্যে একটা ঘটনা হলো ইসলামের ইতিহাসে খুব হৃদয় বিদারক, খুব করুণ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকে একটা জায়গা আছে দজলা এবং ফোরাত নদীর মাঝামাঝি এরিয়াতে, নাম হচ্ছে কারবালা। তো এটা ওই যে টাইগ্রিস ইউফ্রেটিস নদী তোমরা পড়ো, এটা হচ্ছে দজলা আর ফোরাত, ইউফ্রেটিস নদী যেটা, সেটার কিনারে কারবালা নামের একটা জায়গা। এখন অবশ্য কারবালা এলাকাতে শহর তৈরি হয়ে গেছে। তো ওখানে এজিদের বাহিনীর কাছে নির্মমভাবে শাহাদাত বরণ করেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারবর্গের অনেকে। তো কারবালার এই যে বিষাদময় ঘটনা, এর উপরে ভিত্তি করে অনেক সাহিত্য লেখা হয়েছে। এই যে কারবালা কেন্দ্রিক সাহিত্য, কারবালার বিষাদময় কষ্টের কাহিনীকে কেন্দ্র করে উপজীব্য করে যে সাহিত্য, এই সাহিত্যের নামই হচ্ছে মর্সিয়া সাহিত্য। এই মর্সিয়া শব্দের অর্থ শোকগীতি, আর মর্সিয়া কথাটা আরবি। কারণ পরীক্ষায় যখন আসবে বিভিন্ন ভাবে, বিভিন্ন টাইটেলে, বিভিন্ন সিস্টেমে আসতে পারে, খেয়াল রাখবা। সন্দেশ শব্দটি মূলত কোন অর্থে ব্যবহৃত হতো? বলছে হতো, হতো তো সংবাদ অর্থে ব্যবহৃত হতো, বাট এখন আর সংবাদ অর্থে ব্যবহার করা হয় না, এখন ব্যবহার করা হয় মিষ্টি অর্থে। বলেছি এটা কিছুক্ষণ আগেও। স্বগতোক্তি শব্দের অর্থ কি? জোরে কথা বলা, আস্তে কথা বলা, আপন জনের সঙ্গে কথা বলা, আপন মনে কথা বলা। এটা হচ্ছে আপন মনে কথা বলা। স্বগতোক্তির উদাহরণ নাটকের ক্ষেত্রে দেখা যায়। এটা এমনিতে আমরা খুব বেশি একটা পাই না, এটা পাই হচ্ছে নাটকের ক্ষেত্রে। আমি বোঝাচ্ছি কিরকম স্বগতোক্তি। তোমরা চাইলে উইলিয়াম শেক্সপিয়রের যে নাটকগুলো আছে, উইলিয়াম শেক্সপিয়রের নাটকে এটা পাবা। শেক্সপিয়র যেহেতু বিদেশি শব্দ, দীর্ঘস্বর দিয়ে না লিখি। বাংলা নাটকের ক্ষেত্রে আছে, বাংলা নাটকও অ্যাভেলেবেল পাবা। সেটা কি? ধরো আমি যেখানে দাঁড়ায় আছি, এটা স্টুডিও রুম না, এখন ধরে নাও এটা একটা স্টেজ, নাটকের মঞ্চ, সামনে প্রচুর দর্শক আছে, তারা অ্যাক্টিং দেখছে,
আর আমি নাটকের একটা ক্যারেক্টার, আমি অভিনয় করছি। তো আমি কোনো কারণে কোনো একটা ডায়ালগ আমার যে কো আর্টিস্ট তার সরাসরি বলতে পারতেছি না, ওটাকে আপন মনে যায়া আমার মতো করে আমি ভাবতেছি। আমি যে ভাবতেছি এই কথাটা, এখন সিনেমায় তো ক্যারেক্টার দেখানো হয় আর তার সাথে ডাবিং জুড়ে দেয়া হয়, বোঝানো এই কথাটা মনে হয়। সিনেমা ইজি চেয়ারে বসে বসে ধরো নায়িকা বাসায় ফিরতেছে না, নায়িকার বাবা টেনশন করতেছে, ইজি চেয়ারে এরকম দুলছে, তো তার টেনশনের মনের কথা তখন ডাবিং এ বাঁচতে থাকে, আমরা বুঝতে থাকি না তার মনের কথা সে ভাবছে। কিন্তু নাটকে তো তোমার সরাসরি অ্যাক্টিং হয় সামনাসামনি মঞ্চে, এখানে তো এটা করার সুযোগ নাই। তখন ওইটাকে যে ক্যারেক্টার থাকে সে নিজে নিজে বলতে থাকে, এক কোনায় গিয়ে আস্তে আস্তেই বলে, কিন্তু বলে। তো এখন দেখো স্বগতোক্তি মানে এখানে আস্তে কথা বলা না, আপন মনে কথা বলা। আস্তে কথা বলাটাকে তুমি কেন নিতে পারবা না? আস্তে তুমি যে কোনো কথাই বলতে পারবা, যে কোনো কথা তুমি আস্তে বলতে পারবা, সব কথা স্বগতোক্তি হবে না। দুই বন্ধু মিলে এক জায়গায় আড্ডা দিচ্ছে, পাশের জন যেন শুনতে না পারে, দুই বন্ধু আস্তে কথা বলছে, তাদেরকে স্বগতোক্তি হবে নাকি? না, স্বগতোক্তিটা নর্মালি আস্তেই বলা হয়, কিন্তু মনের কথাটা বলা হয় আর কি, ভাবনার কথাটাকে ফুটাই তোলা হয়, ওটাকে বলা হয় স্বগতোক্তি। বুঝছো এবার কথাটা? তস্কর শব্দের অর্থ কি? তস্কর মানে হচ্ছে চোর। 20-21 সেশন তখন সিলেবাসে ছিল বিভীষণের প্রতি মেঘনাদ, ওখানে বলা আছে নিজ গৃহপদ তাত দেখাও তস্করে। নিজ গৃহপদ তাত দেখাও তস্করে। নিজের ঘর বাড়ি কাকু তুমি চোররে বাড়ি চিনাইলা। বুঝছো? গ্রামে দেখবা এই কথাটার প্রচলন আছে, মুরব্বীরা বলে, শহরের মুরব্বীরা বলে কিনা জানি না, যে চোররে বাড়ি চিনাইতে নাই। এখন সে যদি বাড়ি আসে কোনোদিন, আয়সা দেখে যাবে তোমার বাড়িতে কি কি মূল্যবান জিনিস আছে, তারপরে সময় মতো আয়সা চম্পট দিবে। তো অভদ্র মানুষের সাথে যদি চলাফেরা করতে হয়, বাড়ির বাইরে বাজারে চা খাইলাম এর বেশি কিছু না, চোরের সাথে যদি কথা বলতেই হয় বাইরে, ওরে বাড়িতে নিয়ে আসার দরকার নেই, আসলে সমস্যা আছে। ওখানে কথা আছে নিজ গৃহপদ তাত দেখাও তস্করে, নিজের ঘর বাড়ি চাচা তুমি চোরকে দেখাইলা। চন্ডালে বসাও আনি রাজার আলোয়ে। চন্ডালে বসাও আনি রাজার আলোয়ে। নিজ গৃহপদ তাত দেখাও তস্করে, চন্ডালে বসাও আনি রাজার আলোয়ে। চন্ডালে বসাও আনি, দেখো চন্ডাল মানে হচ্ছে চামার, জুতা সেলাই করে যারা, তারাই না রাজার আলোয় বসাইছো। কেন হাসলাম তোমাদের অনেকের প্রশ্ন হইতে পারে, তাই না? আমি ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি এই কথাটা আমাদের এলাকায় প্রবাদের মতো, যে অহংকারে বিনাশ রাবণের পুরী। তোমরা শুনছো কিনা? অহংকারে বিনাশ রাবণের পুরী, পুরী মানে শহর। দেখো কত বড় অহংকারীরা, এটা তো মেঘনাদের ডায়লগ। বলছে চন্ডালে বসাও আনি রাজার আলোয়ে, তুমি চামারে নিয়ে আসা রাজা সিংহাসনে বসাইছো। অর্থাৎ মেঘনাদের চোখে লক্ষণকে বাড়ির গোপন জায়গায় নিয়ে আসা, রামের বশ্যতা স্বীকার করা, বা রাম লক্ষণের সাথে সুসম্পর্ক তৈরি করছে তার চাচা বিভীষণ, এটা অনেকটা চন্ডালে বসাবানি রাজার আলোয়ের মতো। এই উপমাটা মেঘনাদ দিছে। এই জন্য দেখো কত বড় অহংকার মেঘনাদের। মেঘনাদ এখানে কি ডেঞ্জারাস কথা বলছে। এরকম আরো অনেক কথা আছে কবিতার ভিতরে। ওখানে বলা আছে যে স্থাবিলা বিধুরে বিধি স্থানুর ললাটে পরিগে শশী ভূতলে যান গড়াগড়ি অক্ষরতি ধুলায়। আরেক জায়গায় বলা আছে যে তুমি আমার থেকে অনেক জ্ঞানী চাচা, কিন্তু তুমি বলো সিংহ কখন শৃগালের সাথে শেয়ালের সাথে বন্ধুত্ব করে। আরেক জায়গায় বলা আছে এরকম যে রাজহাঁস খেলা করে পদ্ম ফুলের বাগানে সুন্দর পানিতে, সে কোন সময় কাদামাটির মধ্যে খেলতে যায়। অর্থাৎ সিংহের সাথে শেয়ালের বন্ধুত্ব হয় না। তুমি সিংহ আর শেয়াল। যে রাজহাঁস পদ্ম ফুলে খেলে সে কাদায় যায় না, তুমি এটা করতে পারো না, তুমি নিচে নামতে পারো না। আর জায়গায় বলছে যে স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, অর্থাৎ চাঁদকে সৃষ্টিকর্তা আকাশের কপালে স্থাপন করেছে, পরিকি শশী ভূতলে যান গড়াগড়ি, সেই শশী বা চাঁদকে কখনোই মাটির মধ্যে পড়ে গড়াগড়ি দেয়, অত উপরেই থাকবে। অর্থাৎ তুমি চাঁদের মতো, তুমি রাজহাঁসের মতো, তুমি সিংহের মতো, তুমি মাটিতে নামতে পারো না, তুমি কাদায় নামতে পারো না, অথবা তুমি শেয়ালের সাথে বন্ধুত্ব করতে পারো না। তাহলে দেখো এই জন্যই হয়তো ওই কথাটা এভাবেই হয়তো সমাজে ঢুকছে যে অহংকারে বিনাশ রাবণের পুরী। বুঝছো কথার ভাব? দেখো চন্ডালে বসাও আনি রাজার আলোয়, যদিও পুরা মেঘনাদ বধ পড়লে দেখবা ওখানে মাইকেল মধুসূদন দত্তের খুব
একটা প্রচ্ছন্ন অনুরাগ ফুটে উঠছে, প্রচ্ছন্ন না প্রকাশ্য অনুরাগে ফুটে উঠছে মেঘনাদ এবং রাবণের প্রতি। আচ্ছা, তারপরে আসো, জিঞ্জির শব্দের অর্থ কি? শিকল, বিকল্প, কয়েদখানা, অশরীরী দুধ। জিঞ্জির মানে হচ্ছে শিকল। কয়েদখানা অর্থে তুমি নিতে পারো, কিন্তু জিঞ্জির শব্দের বেসিক অর্থটা হচ্ছে মূলত শিকল। আমরা বলি জিঞ্জির দিয়ে আবদ্ধ, জিঞ্জির মানে হচ্ছে শিকল। এবং জিঞ্জির নামে মনে রেখো, এটা কাজী নজরুলের একটা কবিতার বই আছে। কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। আচ্ছা, মতিগতি শব্দের অর্থ কি? দ্রুতগতি, মতিচ্ছন্নতা, মতিলোভের আশা, মনের ভাব। মনের ভাব। আমরা বলি তার মতিগতি বোঝা যাচ্ছে না, মনের ভাব বোঝা যাচ্ছে না। ক্ষতি অর্থে নিচের কোন শব্দের প্রযোজ্য? অনিষ্ট, 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 অনিষ্ট। অনিষ্ট নিচেরটা। অন্যের অনিষ্ট চিন্তা করে যেই জন, নিজের অনিষ্ট বীজ করে সে বপন। অন্যের খারাপ চিন্তা করলে নিজের খারাপ হয় আলটিমেটলি। এরপরে গজদন্তি মিনার অর্থ কি? হাতের দাঁত, হস্তিদুল্লভ বস্তু, মিনারের চোর, আভিজাত্যের মিনার। এখানে শাব্দিক অর্থ যদি নেও, তাহলে গজ শব্দের অর্থ হচ্ছে হাতি, দন্ত শব্দের অর্থ হচ্ছে দাঁত, আর গজদন্তি মানে হচ্ছে হাতির দাঁতের মতো, আর মিনার মানে হচ্ছে মিনার। এখন উপরের গুলো দেখো, হাতির দাঁত, হস্তিতুল্য বস্তু বাচ্চার্থের জায়গায় আছে, মিনারের চূড়া কিছুটা লক্ষার্থ, পুরোপুরি লক্ষার্থ হচ্ছে আভিজাত্যের মিনার। আভিজাত্যের মিনার, এটা হচ্ছে গজদন্ত মিনার। পাথার শব্দের অর্থ কি? পাথার মানে হচ্ছে সমুদ্র। এটা তাহারই পরিমাণে কবিতা থেকে আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 19-20 আসছে। আবার তাহারই পরিমাণে কবিতা অংশ তোমাদের দেখাইছি কবিতার মাস্টার ক্লাসে, মনে করে দেখো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে গত 1 বছর আগে, গতবারের আগের বার খুব সম্ভবত। পাথার মানে হচ্ছে সাগর। অলখের পাথার বাহিয়া তরিতার এসেছে কি? ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখেনি সন্ধান। এই পাথার সমুদ্র সমার্থক শব্দ। তারপরে আসো, স্মর্তব্য কথাটির অর্থ হচ্ছে স্মরণীয়, কর্তব্যের শপথ, স্মৃতিচিহ্ন, সংসপ্তক। স্মরণীয়, স্মর্তব্য মানে স্মরণ করা উচিত, এরকম। স্মরণ করা কর্তব্য, এই অর্থে স্মর্তব্য মানে স্মরণীয়। এখানে একটু খেয়াল করো কথাটা, আমরা বলি না বিশেষ দ্রষ্টব্য। স্মর্তব্য মানে যেমন স্মরণ করা উচিত বা স্মরণীয়, দ্রষ্টব্য মানে হচ্ছে দৃষ্টি দেওয়া উচিত বা দেখার মতো, এই অর্থে দ্রষ্টব্য কথা ব্যবহার করা হয়। এই শব্দ নিচের কোন শব্দটি ব্যবহৃত হয়? উপজেলা, আকণ্ঠ, উপজাতি, আরক্তিম। আরক্তিম, এটা আগের বই থেকে সমাসের অব্যয়ভাব অংশ থেকে হুবহু আসা প্রশ্ন, ডিরেক্ট তুলে দিছে। সমাসের প্রশ্ন কেমনে ঘুরাইয়া বাগর্তের মধ্যে নিয়ে আসছে দেখো। মানে তোমাকে যে নাচাই দিবে ভাই, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা একে তো গেম, দ্বিতীয়ত মাইন্ড গেম, তৃতীয়ত ব্রেইনের গেম, তারপরে তোমার পরিশ্রম, মেধা সবকিছু একত্রিত হইলে, ভাগ্যটাকে হেল্প করলে তুমি ইনশাল্লাহ টিকে যাবা। কারণ দেখো এক জায়গার জিনিস কত জায়গায় নিয়ে যাচ্ছে। এটার ব্যাসবাক্য হচ্ছে ঈষৎ রক্তিম। ঈষৎ রক্তিম মানে হচ্ছে আরক্তিম। সামান্য কিছুটা লাল হলে তারে বলা হয় আরক্তিম। ধরো সারা রাত ফেসবুকিং করলে, এখন ধরো সকালবেলা সে ঘুমাইছো 6:30টায়, আর কলেজ হচ্ছে তোমার বা ভার্সিটি হচ্ছে 8:30টায়, 8টার সময় ঘুম থেকে ওইটা তৈরি করে কাঁপতে কাঁপতে ক্লাসে গেছে, তার চোখ কিছুটা লাল লাল হয়ে থাকবে, এমন লাল লাল হলে তারা আরক্তিম বলা হয়। তো ঈষৎ বা সামান্য অর্থে নিচের কোন শব্দ ব্যবহার করা হয়? আরক্তিম। আরক্তিমের আটা হচ্ছে ঈষৎ। মৃগেন্দ্র শব্দের অর্থ হরিণ, বাঘ, হাতি, সিংহ। সিংহ, মৃগ মানে হচ্ছে পশু, এখানে মৃগ মানে পশু, আর মৃগেন্দ্র মানে হচ্ছে পশুদের রাজা, তো পশুদের রাজা মানে হচ্ছে সিংহ। এখানে দেখো, মৃগেন্দ্র, ইন্দ্র শব্দের অর্থ হচ্ছে রাজা, তাই না? ইন্দ্র শব্দের অর্থ রাজা, রাজা অর্থে ব্যবহার করা যাবে, যদিও ইন্দ্র শব্দ মূলত হচ্ছে দেবরাজ, যিনি যিনি দেবরাজ উনি হচ্ছেন ইন্দ্র, বুঝতে পারছো? তো সেই অর্থে ইন্দ্র মানে হচ্ছে রাজা বা সেরা, তো মৃগেন্দ্র মানে হচ্ছে পশুদের সেরা, পশুদের রাজা মানে সিংহ। হিসাব খুবই সহজ। তারপরে আসো, জিমুতেন্দ্র শব্দের অর্থ ঘোড়ার ডাক, মেঘের ডাক, সিংহের গর্জন, বাঘের গর্জন। জিমুতেন্দ্র শব্দের অর্থ মেঘের ডাক, মেঘ যখন ডাকে সেটাকে বলা হয় জিমুতেন্দ্র, বুঝতে পারছো? তাহলে সিংহের গর্জন, বাঘের গর্জন, ঘোড়ার গর্জন নেওয়া যাচ্ছে না, জিমুতেন্দ্র মানে হচ্ছে মেঘের ডাক। এটাও
বিভীষণের প্রতি মেঘনাদ ওখান থেকে আসছে। এটা আসছে কোথা থেকে? এটা আসছে বিভীষণের প্রতি মেঘনাদ, ওই জায়গা থেকে। নিচের কোনটি অমোঘ শব্দের অর্থ নয়? অমোঘ অব্যর্থ, অসম্ভব, সার্থক, অবশ্যম্ভাবী। অমোঘ একটু খেয়াল করে দেখো, অসম্ভব, অব্যর্থ, সার্থক, অবশ্যম্ভাবী সবগুলো সমার্থক। আর অসম্ভব যেটা, এটা অমোঘ শব্দের অর্থ হতে পারে না। আমাকে সেই অমোঘ অস্ত্র ফিরিয়ে দাও, যে অস্ত্র উত্থিত হলে পৃথিবীতে আর সবাই হবে প্রধানত, অর্থাৎ ভালোবাসা। কবিতার নাম সেই অস্ত্র। ভালো করে দেখো প্রশ্ন কোথা থেকে আসছে। কবিতার নাম হচ্ছে সেই অস্ত্র, আহসান হাবিবের লেখা। অস্ত্র মানে এখানে ভালোবাসাকে মিন করা হয়েছে। উনি বলছেন পৃথিবীতে এখন যেসব অস্ত্রের হানাহানি, ছড়াছড়ি, মারামারি হচ্ছে, ওই অস্ত্র মানুষকে আহ তোমার হচ্ছে দল ভেঙে আলাদা আলাদা করতেছে, মানুষের মধ্যে হানাহানি বাড়াচ্ছে, মানুষকে বিভিন্ন দলবদলে ভাগ করতেছে, জাতিতে দেশে উল্টাপাল্টা করে দিচ্ছে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্রের নাম হচ্ছে ভালোবাসা, সেটা আমাকে দাও, এটা আমি সারা পৃথিবীতে সবার মধ্যে ছড়ায় দেই। দিলে ভালোবাসার সামনে পৃথিবীর আর সমস্ত অস্ত্র যেগুলো, সেগুলো প্রধানত হবে মাথা নিচু করে ফেলবে। সুতরাং আমাকে সেই অমোঘ অস্ত্র, অব্যর্থ অস্ত্র দাও, আমাকে সেই সার্থক অস্ত্রটা দাও, আমাকে সেই অবশ্যম্ভাবী অস্ত্রটা দাও। আমি এটা দিয়ে পৃথিবীর সমস্ত মানুষকে আবার সুন্দর বন্ধনে আবদ্ধ করে দিব। তাহলে দেখো, অমোঘ কথার দ্বারা অব্যর্থ বোঝাচ্ছে, সার্থকও বোঝাচ্ছে, অবশ্যম্ভাবীও বোঝাচ্ছে, বোঝাচ্ছে না অসম্ভব যেটা সেটা। তাহলে অর্থটা আমরা কোনটা নিব? অর্থ নয় মানে হচ্ছে অসম্ভব। খাসমহল শব্দের খাস এর অর্থ কি? বিশেষ, সাধারণ, উৎপাদন, পরিমণ্ডল, বিশেষ। খাসমহল মানে হচ্ছে বিশেষ মহল। আরবি যে উপসর্গগুলো আমরা ব্যবহার করি, আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত যে আরবি উপসর্গ আছে, সব মিলে 6টা। 6টা কি? 6টা হলো আম, খাস, লা, গড়, বাজে, খয়ের। এই 6টা উপসর্গ হচ্ছে আরবি। এর মধ্যে আম একটা, আওয়াম থেকে আসছে। এই খাস একটা, খাস মানে হচ্ছে বিশেষ। এবার বুঝছো? তাহলে খাসমহল মানে বিশেষ মহল, খাস কামরা মানে বিশেষ কামরা, খাস লোক মানে স্পেশাল মানুষ। রাজনীতিতে বড় নেতার কাছাকাছি কোনো স্পেশাল আবার ছোট নেতা থাকে। বড় নেতার সরাসরি দেখা তুমি যদি না পাও, ছোট নেতার মাধ্যমে তাকে তুমি গ্রিপ করতে পারবা। এর জন্য দেখবো অনেক সময় বড় নেতারা বলে, আমি যা বলি তা ওর মুখ দিয়ে, আমি যা শুনি তা ওর কান দিয়ে, আর আমি যা দেখি তা ওর চোখ দিয়ে। মানে ও যেটা দেখে সেটাই আমি, ও যেটা শুনে সেটাই আমি, অর্থাৎ খাস লোক। বুঝছো এবার? তাহলে খাস মানে হচ্ছে বিশেষ। লা মানে নাই, গড় মানে অভাব, বাজে মানে বাজে, ক্ষয়ের মানে ক্ষয়ের, ক্ষয়ের খা তোষামদি অর্থে। কাঁচা সোনা এর অর্থ কি? ভেজাল স্বর্ণ, নিখাত স্বর্ণ, গলিত স্বর্ণ, খাতযুক্ত স্বর্ণ। কাঁচা সোনা মানে হচ্ছে নিখাত স্বর্ণ, যেখানে স্বর্ণের মধ্যে কোনো খাত মেশানো নাই, 2 নম্বরই নাই, এমন হলে তারা বলা হয় কাঁচা সোনা, সব থেকে সুন্দর। এরপরে হচ্ছে তোমার সম্ভব শব্দের অর্থ কি? আশাবাদ, আগে, জন্ম, সম্ভবত। দেখো, আমরা সম্ভব কথার যে স্বাভাবিক অর্থের সাথে পরিচিত, এখানে তো সেই অর্থের ব্যবহার নাও হইতে পারে, ঠিক না? সম্ভব কথার ভিন্ন কোনো অর্থের ব্যবহার আছে, নিশ্চিত থাকো। তাহলে আশাবাদ, আগে, জন্ম, সম্ভবত, এখানে সম্ভব কথার যে অর্থ রিলেট করা যায় সেটা হচ্ছে জন্ম। অপাঙ্গ শব্দের অর্থ কি? আপাদমস্তক, দৃষ্টিকোণ, প্রতি অঙ্গ, ভিন্নাঙ্গ। অপাঙ্গ, ও একটা উপসর্গ, আর তার সাথে হচ্ছে পাঙ্গ। তাহলে অপাঙ্গ, অপাঙ্গ মানে মূলত হচ্ছে দৃষ্টিকোণ। আমি সহজ করে বুঝাই দিই, এই যে চোখের পাতা আছে না, চোখের পাতা, এটাকে অপাঙ্গ বলে, এটা সমার্থক শব্দ হচ্ছে অপাঙ্গ। আবার দৃষ্টিকোণ অর্থের ব্যবহার আছে। বিবর শব্দের অর্থ কি? বর্ণনা, গর্ত, বর ছাড়া, বর্বর। বিবর, আমরা বলি না মুখ বিবর, বুঝো নাই? বাকযন্ত্রের দ্বারা মুখ বিবরের ভিতরে কথাগুলো তৈরি করি, তাহলে বিবর শব্দের অর্থ হলো গর্ত। মুখের বিবর মানে মুখের গর্ত, মুখের ভিতরে, মুখের গহ্বরে। উঁচা শব্দের অর্থ কি? নাক উঁচু, অতিরিক্ত বলা, নিকৃষ্ট, উচ্চ শ্রেণীর। উঁচা, দেখো বানানটা ভালো করে খেয়াল করো। ওর পরে উপরে হচ্ছে তোমার চন্দ্রবিন্দু, তারপরে উঁচা, তাহলে হচ্ছে নিকৃষ্ট। এটার অর্থ দ্বারা খারাপ মিন করে, বুঝতে পারছো? এর অর্থ দ্বারা খারাপ বা কিছুটা নিচু, এই অর্থটা মিন করে। কিরাত শব্দের অর্থ কি? কাঠচেরা, এর যন্ত্র, বণিক শ্রেণী, জাতি বিশেষ, বর্ণনী। কিরাত, এখন কিরাত, করাত, কিরাত আলাদা আলাদা কিন্তু শব্দগুলো, একটু ভালো করে এগুলো একটু বোঝার চেষ্টা করো। আমাদের ধর্মে
কিরাত শব্দের বা কেরাত শব্দের একটা অর্থ আছে, সেটা পড়া আর কি। আর এখানে কিরাত শব্দের অর্থ হচ্ছে তোমার জাতি বিশেষ। বুঝতে পারছো? কিরাত একটা নির্দিষ্ট জাতিকে মেন করে, এই জাতি বিশেষ মানে হচ্ছে কিরাত। কথা বুঝাতে পারলাম? এটা আবার আবৃত্তি অর্থে বা পড়া অর্থে এটার কোনো ব্যবহার মনে করো না। এরপরে সংসর্প শব্দের অর্থ কি? আঁকা বাঁকা, সাপের মতো আঁকা বাঁকা, এদিক ওদিক এদিক ওদিক এরকম। এরপরে অনিকেত শব্দের অর্থ অল্পভাষী, গৃহহীন, গায়ক, অসুন্দর, গৃহহীন। বুঝাই দিচ্ছি। এই নিকেত প্লাস নিকেতন, এই দুটার অর্থই হচ্ছে বাড়ি বা ঘর। বাড়ি, ঘর, নিবাস, নিকেত, নিকেতন, বাটি, আবাস, আবাসস্থল। হ্যাঁ, এই সবগুলোই হচ্ছে তোমার সমার্থক। আর অনিকেত এই কথার অর্থ হচ্ছে যার ঘর নাই, যে গৃহহীন বা সন্ন্যাসী, এই অর্থে অনিকেত শব্দের ব্যবহার করা হয়। অলক শব্দের অর্থ কি? অলক্ষ্য, অজানা, দৃষ্টির সীমায়, লক্ষ্য বস্তু, অলক্ষ্য। অলখের পাথার বাহিয়া তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, দেখেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। অলখ মানে অলক্ষ্য, যতটুকু আমি দেখতে পাই না, আমার দৃষ্টি সীমার বাইরে, অনেক দূরে, এমন হলে তার অলক্ষ্য বলা হয়। বেমক্কা শব্দের অর্থ কি? বেমক্কা শব্দের অর্থ হচ্ছে অসংযত, ঠিকঠাক না, এমন হলে তারা বলা হয়, ও সরি অসংযত না, অসঙ্গত। অসঙ্গত, বেমক্কা মানে হচ্ছে অসঙ্গত, মানে ধরো যেখানে যেই কথাটা বলা তোমার জন্য উচিত না, সেটাকে বলা হয় বেমক্কা। দেখতে খারাপ বা শুনতে খারাপ, এমন হলে তারা বেমক্কা বলে। যেমন ধরো তুমি এমন একটা মহল, একজন মানুষ তোমার খুব কাছের মানুষ, বাট তিনি এখন একটা খুব বড় পোস্ট হোল্ড করেন। তো ওখানে যদি এমন হয় অফিসিয়াল কোনো মিটিংয়ে তিনি যদি ব্যস্ত থাকেন, তুমি ওইখানে ঢুকে তারা যাই বলতে পারো না, ধরো সে তোমার বন্ধু, বুঝতে পারলাম, বা তোমার খুব আপন মানুষ কিন্তু সিনিয়র, তো ওখানে উনি ওই অফিসের বস, সবাইকে নিয়ে মিটিং করতেছেন, তুমি যা বলে, কিরে বেটা কি মনে আছে লাফ দিয়ে পানিতে পড়ছিলাম, তারপরে খুঁটি তোর কোন জায়গায় লাগছিল, এটা কি ধরনের কথা হলো ভাই? তুমি সে তোমার বন্ধু যদি বলার থাকে, বন্ধুত্বকে বন্ধুত্বের দাবি থেকে বলতেই পারো, বন্ধুত্বের দাবি বন্ধুত্বের মতো করে একান্তে বলো। তো বন্ধু যেখানে অনেক মানুষের বস, সেখানে তুমি যে তারা বলতেছো মনে আছে আমরা যে লাভ দিয়েছিলাম বর্ষার মধ্যে, তারপরে খুঁটি তোর কোন জায়গায় লাগছিল, তো বসের যারা এখানে বসে আছেন তার অধস্তন, বস এখানে ঊর্ধ্বতন, তার সামনে তুমি তাদের এত মানুষের সামনে এই কথাটা বলতে পারো না। এটা একটা বেমক্কা কথা, অসঙ্গত কথা, ওই জায়গায় ওই কথা আসে না। তুমি তাকে এই কথা বলার অবশ্য অধিকার রাখো, কিন্তু স্থান কাল পাত্র বলে একটা কথা আছে, তাই না? এই হচ্ছে কথা, মাথায় রাখবা। হ্যাঁ, এটা আসছে কই থেকে? এটা আসছে হচ্ছে মাসি পিসি থেকে, বেমক্কা। কাদম্বিনী শব্দের অর্থ হচ্ছে নদী, রাত্রি, মেঘমালা, নারী, মেঘমালা। রবীন্দ্রনাথ ঠাকুর একটা গল্প আছে জীবিত অমৃত, ওখানে একটা লাইন আছে এরকম, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। কাদম্বিনী একটা ক্যারেক্টার আছে, সবাই জানে কাদম্বিনী মারা গেছে, কিন্তু কাদম্বিনী আসলে মরে নাই, সে সময় গ্রামে ফিরে আসছে। ফিরে আসলে কেউ আর তাকে গ্রহণ করে না, সবার ধারণা এটা ভূত প্রেত বা পেতনি, আর তারা জানে তো মারা গেছে, এখন আসছে আবার, মানে তো তাহলে সে তোমার এটা ভূত, আসল কাদম্বিনী না। অথচ এটা আসল মহিলা ছিল, তাকে যখন কেউ গ্রহণ করে না, এই কষ্টে সে যায় মরে যায়, সুইসাইড করে। তখন এই কথাটা আছে, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, অর্থাৎ সে আগে যে মরে নাই এটা এখন সে মরে প্রমাণ করে দিছে। বুঝতে পারছো? কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। এরপরে আসো, অস্থি শব্দের অর্থ কি? অস্থি মানে হচ্ছে হাড়, হাড্ডি, হাড্ডি। বুঝতে পারছো? অস্থি মানে হাড়। এটা রক্তে মরণাদি অস্থি, ওখান থেকে আসছে প্রশ্নটা, 17-18 সেশনের প্রশ্ন। দেখো তখন এই কবিতাটা ছিল, রক্তে আমার অনাদি অস্থি, রক্তে আমার অনাদি অস্থি, অর্থাৎ আমার রক্তের মধ্যে নতুন অস্থি, অনাদি মানে নতুন, আদি মানে পুরাতন। দিলওয়ারের লেখা এই কবিতাটা ছিল। এখানে বলা হয়েছিল যে বাংলাদেশের দিকে অনেক, বিশ্বের অনেক ধনী বা শক্তিশালী দেশের একটা লোলুপ স্বার্থের দৃষ্টি পড়ছে। তো বাংলাদেশ আমার, আমার দেশ, আমার আপন দেশ, আমার মায়ের মতো। সো এটার সম্মান রক্ষা করা, এটার যে অ্যাসেট আছে সেগুলোকে রক্ষা করাটা আমার দায়িত্ব। আমার মধ্যে এখন সেই শক্তি জাগরিত হয়েছে, যেটা আগে আমার ছিল না। আমার রক্তে নতুন অনাদি বা নিউ হার বা শক্তি যোগাইছে, যেটার দ্বারা
আমি আমার দেশকে, আমার দেশের সম্পদকে আমি রক্ষা করতে পারি। এরপরে সতত শব্দের অর্থ কি? সকাল, মাঝে মাঝে, সব সময়, সন্ধ্যাবেলা। সতত মানে হচ্ছে সব সময়। সতত হে নদ তুমি পরমোর মনে, যদিও 9-10 এর কবিতা, বাট আমি তোমাকে রিলেট করার জন্য লিখে দিচ্ছি। সতত হে নদ তুমি পর মোর মনে। সতত হে নদ, সবসময় হে নদ, তুমি পর মোর মনে, তোমাকে আমার মনে পড়ে, এই হচ্ছে কথা। এরপরে নর সুন্দর শব্দের অর্থ সুন্দর মানুষ, সুন্দর পুরুষ। নাপিত, ছুতর। নাপিত, ছুতর মানে হচ্ছে মিস্ত্রি আর কি, কাঠ মিস্ত্রির নাম হচ্ছে ছুতর বা ছুতার। আর নাপিত মানে হচ্ছে নরসুন্দর। নরসুন্দর মানে হচ্ছে নরকে বা পুরুষ মানুষকে যে সুন্দর রাখে, চুল কাটে, দাড়ি কাটে, সুন্দর করে আর কি, হ্যাঁ, তারে বলা হয় নরসুন্দর। আর আমরা নরসুন্দর না বলে আমরা একে বলি নাপিত। এটা আমাদের একটা ভাষাগত মাধুর্যের অভাব বলতে পারো। তাকে নাপিত না বলে নরসুন্দর বলাটা বেশি যুক্তিযুক্ত বলে আমি মনে করি। যদিও যে ব্যক্তি নরসুন্দর সে নিজেও হয়তো বুঝবে না সে নরসুন্দর, এটাও একটা কথা, তবে বুঝাইতে হবে আর কি। এরপরে দেখো, ঘর্ষণ বা পেষণজাত সুগন্ধ অর্থে কোন শব্দটিকে বোঝায়? পরিমল, স্নিগ্ধ, বিধুর, সুবাসিত। দেখো, পরিমল শব্দের অর্থ হচ্ছে এমন সুন্দর বাতাস যেখানের মধ্যে কোনো ময়লা নাই, কোনো খারাপই নাই, খুব চমৎকার, এমন হলে তারা বলা হয় পরিমল। স্নিগ্ধ মানে চমৎকার, কিছুটা ভেজা বা করুণ, এই টাইপের কিছু। বেদনা, বিধুর, বেদনা দ্বারা মাখানো, এই অর্থে বিধুর। সুবাসিত মানে সুন্দর বাসনা বা গন্ধ দ্বারা মাখানো, এই টাইপের। এখন সবগুলো তো দেখো খুব কাছাকাছি গেছে, খুব ভালো ভালো করে বুঝো। প্রশ্ন করছে ঘর্ষণ বা পেষণজাত সুগন্ধ, এই অর্থে কোনটা? এই অর্থে হচ্ছে পরিমল। বুঝছো? তোমাকে স্পেসিফিক করে দিছে এই অর্থে নিলে কোনটা নিতে হবে। উদীচী শব্দের অর্থ কি? পূর্ব দিক, উত্তর দিক, উত্তরণ, গণজাগরণ। উদীচী, খেয়াল করে দেখো, বাংলাদেশে একটা সাংস্কৃতিক সংগঠন আছে, সৈয়দ হাসান ইমাম এটার প্রতিষ্ঠাতা। বুঝতে পারছো? উদীচী শব্দের অর্থ হচ্ছে উত্তর দিক, নট পূর্ব দিক। মনে থাকবে, প্রাচ্য, প্রতীচ্য, উদীচী, উত্তর দিক। দুর্বোধ্য শব্দের অর্থ বধ করা সহজ নয়, বোঝা সহজ নয়, বাধ্য করা সহজ নয়, বোকা। দুর্বোধ্য শব্দের অর্থ হচ্ছে বোঝা সহজ নয়। আর দুর্বদ্ধ, যদি বৌদ্ধ না হয়ে দুর্বদ্ধ হয়, বদ্ধ মানে হচ্ছে যেটাকে বধ করা সহজ না। অর্থগুলো একটু খেয়াল করে অ্যান্সার দেওয়া লাগবে। যত বড় মুখ নয় তত বড় কথা, এখানে মুখ বলতে কি বোঝাচ্ছে? অনুভূতি, গালি, প্রত্যাশা, শক্তি। যত বড় মুখ নয় তত বড় কথা, এখানে মুখ বলতে দেখো, আমরা সময় বলি না যে তোমার যতটুকু পাওয়ার আছে তুমি তার থেকে বেশি পাওয়ার শো করে ফেলেছো, বলি না আমরা অনেক সময়? যতটুকু করার ক্ষমতা নাই তুমি ততটুকু দেখাইছো, অনধিকার চর্চা করছো। যত বড় মুখ না তত বড় কথা, অর্থাৎ যতটুকু পাওয়ার তোমার নাই তার থেকে বেশি তুমি শো করে ফেলাইছো। এটা হচ্ছে যত বড় মুখ নয় তত বড় কথা। প্রাকার শব্দের অর্থ কি? পিঠ, রকম, আকার, প্রাচীর। দেখো, যদি এখানে প্রকার বলতো তাহলে অর্থগত দিকে আমরা বলতে পারতাম ইটস এ ক্যাটাগরি, টাইপস। কিন্তু প্রকার না বলে বলছে প্রাকার। প্রাকার মানে হচ্ছে তোমার ওই যে দেয়াল টপকে ওই পাশে চলে গেলাম, প্রাচীর। দাতব্য শব্দের অর্থ দাতার ভাব, দাত সম্বন্ধীয়, দানযোগ্য, গ্রহণ। দাতব্য মানে হচ্ছে দানযোগ্য। বুঝতে পারছো? আমরা বলি না দাতব্য প্রতিষ্ঠান বা দাতব্য হচ্ছে সংগঠন, এই অর্থে বলি। তো দাতব্য মানে দাতার ভাবনা, দাত সম্বন্ধীয় না, এটা দন্ত না, গ্রহণও না, দাতব্য মানে হচ্ছে দানযোগ্য। কৌপিন শব্দের অর্থ কি? কৌপিন শব্দের অর্থ হচ্ছে ল্যাঙট। এখন ল্যাঙট আমি তোমার কেমনে বুঝাবো? আচ্ছা, এই প্রশ্ন পরীক্ষা আসার কি দরকার? ল্যাঙট মানে হচ্ছে ছেলেদের জাঙ্গিয়া আছে না, জাঙ্গিয়া, আন্ডারওয়্যার আর কি, বুঝতে পারছো? এখন জাঙ্গিয়ার মধ্যে আবার ক্যাটাগরি আছে, কেমনে বুঝাবো আমি? হাঁটু পর্যন্ত হলে সেটা কৌপিন হয় না, একদম চিকন যেটা, বুঝছো তো? একদম যেটা চিকন ছোটখাটো যেটা, এটারে বলা হয় কৌপিন। এটা একটা লেখা আছে সাহিত্য খেলার মধ্যে, এটা ছিল প্রমোদ চৌধুরীর লেখার মধ্যে। আবার তোমাদের একটা লেখা ছিল চাষার দুঃখ, এখানেও ছিল। এটা চাষার দুঃখ থেকে আসা প্রশ্ন, বুঝছো? বইতে এটা এখন সিলেবাসে নাই আর কি, একদমই সিলেবাস বহির্ভূত হয়ে গেছে। রাইটারের নাম হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন। তো আগে কৃষকরা কেমন ছিল, এখন কৃষকরা কেমন, এই অর্থে গিয়ে বলছে আর কি, ছেলেরা কৌপিন ধারণ করিত
আর মেয়েরা পরতো 6, 7, 8 হাতের শাড়ি। তখন তো মেয়েদের শাড়ি তো লম্বা ছিল না, এখন তো শাড়িগুলো 14 হাত বড় সড়ো শাড়ি হয়েছে, আগে তো ছোট ছিল। তো এরকম করে কেমনে পেঁচায় পড়তো না শাড়িগুলো, সেটার কথা। আর পুরুষরা সবসময় কৌপিন পরতো, অন্য জায়গায় গেলে বাজারে বা হাট বাজারে বা সভা সমাবেশে তখন হয়তো একটা ধুতি পরতো, একটা পাঞ্জাবি পরতো, এমনিতে পরতো তারা কৌপিন। কৌপিন মানে একটা লেংটি টাইপের, কোন রকমের লজ্জা নিবারণের বস্ত্র, এমন অর্থে এটা বলা হয় কৌপিন। বুঝছো? ল্যাঙ্গট অর্থাৎ জাঙ্গিয়া বা আন্ডারওয়্যার, এই অর্থে। বুঝছো? এরপরে হচ্ছে কোনটি জল বেষ্টিত স্থানকে বোঝায়? দ্বীপ, 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 দ্বীপ। জল বেষ্টিত স্থান, চমৎকার প্রশ্ন। দ্বীপ। আর এই দ্বীপ মানে হচ্ছে বাতি, আর এই দ্বীপ মানে হচ্ছে হাতি। এই দ্বীপের কোনো অর্থ আমি এখন পর্যন্ত পাই নাই। বুঝছো? ওই দ্বীপ মানে হচ্ছে হাতি, আর পুরোটা প্রদীপের দ্বীপ বাতি, নিচের দ্বীপ হচ্ছে আইল্যান্ড। এরপরে অর্থের অপকর্ষ ঘটেনি কোন শব্দে? অর্বাচীন, বিরক্ত, ইতর, উৎসাহ। অপকর্ষ মানে কি? ভালোর দিক থেকে খারাপের দিকে যাওয়া। তো এখানে অর্বাচীন, বিরক্ত, ইতর সবগুলোতে ঘটছে, উৎসাহ যেটা এটার মধ্যে ঘটে নাই। নিচের কোনটিতে আবিধানিক অর্থ প্রযোজ্য? মোটা টাকা, মোটা কাপড়, মোটা শরীর, মোটা বুদ্ধি। মোটা কাপড় যেটা, এটা দেখো তো একটু, মোটা টাকা মানে হচ্ছে অনেক টাকা, বেশি টাকা। মোটা শরীর, এখানে বলা আছে মোটা শরীরটাও নেওয়া যেতে পারে একদিক থেকে, একটু ভুঁড়ি আছে এমন শরীর। আর মোটা বুদ্ধি মানে হচ্ছে বোকা। আর মোটা কাপড় কথাটারও একটু অর্থগত আবিধানিক অর্থ প্রযোজ্য হয় না। মোটা কাপড় মানে এখানে তোমার সস্তা কাপড়, এই অর্থে ব্যবহার করা যায় কথাটাকে। কিন্তু মোটা শরীর বললে এটাকে আবিধানিক অর্থে রাখার সুযোগ আছে 100%, মানে স্থূলকায়। তাহলে মোটা টাকা মানে অনেক টাকা, মোটা কাপড় মানে সস্তা কাপড়, মোটা বুদ্ধি মানে বোকা, মোটা শরীর মানে যা আছে তাই। অর্থগত দিকে এখানে কোনো পরিবর্তন নেই, অর্থাৎ এখানে লক্ষার্থ প্রযোজ্য না, বাচ্চার্থ প্রযোজ্য। গুণ শব্দের অর্থ কি? জন, শ্রেণী, গুচ্ছ, গণনা। দেখো, গুণ শব্দের 2-3টে অর্থ আছে। এখানে যদি আমি এটাকে আলাদা আলাদা করতে চাই, তাহলে গুণ করা, 3 দুগুণে 6 বা 8 দুগুণে 16, এই অর্থে এখানে গুণ আছে, অঙ্ক করা, সেই অর্থে গণনা। আবার গুণ শব্দের আরেকটা অর্থ আছে, দড়ি দিয়ে নৌকা টেনে নেওয়া, একই বানান। দড়িতে বেঁধে নৌকা টেনে নেওয়া, এটা হচ্ছে গুণ। আগে নৌকার যখন ধরো পাল ছিল, মেশিন ছিল না, তখন অনেক সময় বইটা বাইতে হইতো। আর নদীতে যদি স্রোতের উল্টা দিকে যাইতে হইতো, বইটা বাইয়া তো সম্ভব হইতো না, তখন নদীর কিনারে তোমার দড়িতে বাইতে বাইতে টেনে টেনে নৌকা নেওয়া হইতো, এটা বলে গুণ টানা। তোমরা শরৎবাবুর শ্রীকান্ত পড়তে পারো, ওখানে এই কথাটা পাবা। শ্রীকান্তের প্রথম পর্বে ইন্দ্রনাথ এবং শ্রীকান্ত মিলে, শ্রীকান্ত হচ্ছে শরৎবাবু নিজের নাম, যেমন আত্মজীবনীমূলক উপন্যাস। তাদের নতুন দা নামে একটা দাদা আছে, যে কলকাতা থেকে আসে, খুব অহংকারী। সে এক জায়গায় যাবে গান গাইতে, হারমোনিয়াম বাজাইতে, তো তারে নৌকায় করে নিয়ে যায় ইন্দ্র আর শ্রীকান্ত। তো তার সারা শরীরে কাপড় চোপড়, খুব দামি দামি কাপড় সে পরে, পাম্প শু পায়ে দেয়া থাকে। শীতের মধ্যে ওদের কাপড়ে শ্রীকান্ত, ইন্দ্র ওদের গলার কি বলে গায়ের চাদর টাদর নিয়ে জড়ায় আসে, নৌকার মধ্যে বসে থাকে। ওদেরকে খুব পেইন দেয় শীতের রাতে। বলে, ওরা বলতেছে দাদা এটা তো যাইতে অনেক কষ্ট হবে, প্রায় 2টা বেজে যাবে পৌঁছাতে পৌঁছাতে, অনেক মানে যেহেতু লং জার্নি হবে, আমরা না যাই। আর তাছাড়া নদীর অবস্থা ভালো না, শীতের রাত, পাল চলবে না, টাইনা নিতে হবে, কাদায় নামতে হবে। তো শীতের রাতে তুমি পানির মধ্যে নামতে চাইবা? স্বাভাবিক চাইবে, যে চাইবা না, এত কষ্ট কেন করবা? পানির মধ্যে নাইমা, কাদার মধ্যে নাইমা তোমার যদি যাওয়া লাগে, কষ্ট করা লাগে, নতুন দা বলছে না আমার নিতেই হবে, লয়া চল। খুব খারাপ ব্যবহার করে ওদের সাথে। তখন অনেক দূর যাওয়ার পরে আবার রাত্রি তখন প্রায় 11টা, ওরা কাদার মধ্যে টাইমা বলছে, যেহেতু তোর ইয়া নাই, বইটা চলবে না বা পাল চলবে না, গুণ টেনে নিয়ে যা, আমারে দড়ি দিয়ে নৌকা বাইদা বাইদা তোরা টানতে থাক, একে একে পালা করে করে। সে বসে রয়েছে, খারাপ ব্যবহার করে তাদেরকে কষ্ট করতে বাধ্য করে। তখন তো যাওয়ার পরে নতুন তার খিদা পাইছে, বলছে নৌকা থামা, দেখতো পাশের গ্রামে কোথাও কোনো শুকনা খাবার পাওয়া যায় কিনা। শীতের রাত, তারা গেছে পাশের গ্রামে, মুদিখানায় গিয়ে দোকানদার অনেক টাকার আগে করছে, বেচারা উঠে নাই, মুড়ি কিনতে গেছিল আর কি, কিনতে পারে নাই, ফিরে আসছে। ফিরে এসে দেখে নতুন দার নৌকার মধ্যে বা আশেপাশে নাই। সে নাম ছিল একটু, ইন্দ্র তারে কাঁধে করে নামাইছিল যাতে করে তোমার পা দিতে না হয় কাদায়। সে নদী তীরে হাঁটতেছিল, আশা তারা আর পায় না, পরে খুঁজে পায়, কুকুরের দল তারা তাড়া করে অনেক দূর নিয়ে গেছে এবং সে পানিতে পইরা জীবন বাঁচাইছে। তো এতক্ষণ ধরে সে 2জন মানুষকে কতগুলো কষ্ট দিছে, কত খারাপ ব্যবহার করছে,
শীতের রাতের মধ্যে ঠান্ডা পানি কাদার মধ্যে নাইমা নৌকা টাইনা নিয়ে যেতে বাধ্য করছে। আর এখন কুকুরের তাড়া খায় সে যায় গলা পানির মধ্যে দাঁড়াইছে জীবন বাঁচানোর জন্য। ওই স্টোরিটা ওই জায়গায় পাবা, মানে উচিত বিচার হয় আর কি। নতুন দা, এই নতুন দার বিচার ওখানে আছে গুণটানা। করোটি শব্দের অর্থ কি? মাথা, মাথাল, মাথার খুলি, শিরস্ত্রাণ। করোটি মানে হচ্ছে মাথার খুলি, বুঝছো? স্ক্যালিটন। এরপরে হচ্ছে তোমার নদীটি উত্তর মুখে প্রবাহিত। এখানে মুখ কোন অর্থে প্রকাশ করেছে? প্রত্যঙ্গ বিশেষ, মর্যাদা দিক, চাক্ষুষ দিক। উত্তর দিকে গেছে, উত্তর মুখ মানে এখানে দিক। কোন্দা শব্দের অর্থ হচ্ছে তাল গাছের নৌকা, ছোট নৌকা। এটা আসছে কলিমতি দফাদার থেকে। তাল গাছের যে নৌকা আছে এটাকে ভিতর দিয়ে কাটলে, যেমন তোমার অনেক সময় লাউ ভিতর দিয়ে পাকানোর পরে কাটার পরে দোতারার মতো বানায় না, ওরকম তাল গাছটাকে খুঁড়ে ফেলাইলে ছোট নৌকার মতো হয়, এটা কোন্দা বলে। সকাল সকালে এসো, সকাল সকাল কি অর্থে বুঝেছে? তাড়াতাড়ি সকালে, খুব সকালে, দুপুরের আগে। তাড়াতাড়ি এসো, আবার খুব সকালেও মিন করে, দুইটাই হতে পারে। এখন দেখো, যদি বলা হয় সকালে এসো, তোমাদের যে ধ্বনি পরিবর্তনের মধ্যে ভাইয়া পড়াইছি, মনে করে দেখো যে অর্থের জোর দেওয়ার জন্য দ্বিত্ব ব্যঞ্জন হয়, তাই না? যেমন পাকা, পাক্কা, বড়, বড্ড, সকাল, সকাল, ওইটা অর্থের জোর। সকালে এসো মানে খুব সকালে, আর বলছে সকাল সকালে এসো মানে দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। অম্বর শব্দ অর্থ মেঘ, কৃত্রিম, আকাশ, সরবরি। অম্বর মানে এখানে মেঘ। তারপরে হচ্ছে সাদা সিধা শব্দ কি অর্থে ব্যবহৃত হয়েছে? অকৃত্রিম, সরল সোজা, ফর্সা, অতি সাধারণ। দেখো, ফর্সা বাদে বাকি সবগুলো কাছাকাছি। এখন যেটা সব থেকে বেশি যাবে, সব থেকে বেশি তোমার হচ্ছে রিলেভেন্ট, সেটাকে নিতে হবে। অকৃত্রিম মানে আর্টিফিশিয়াল না, ন্যাচারাল। সরল সোজাটাও কাছাকাছি গেছে, অতি সাধারণটাও কাছাকাছি গেছে। তাহলে নিবা কোনটা? নিবা হচ্ছে সরল সোজা, যেটা সেটা, এটা ভালো উত্তর। পয়জার শব্দের অর্থ হচ্ছে তোমার মাদুর, জুতা, ছাতা, প্রস্তাব। পয়জার মানে হচ্ছে জুতা, পায়ে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে পয়জার। পাদুকা, পাদুকা। এরপরে বেসাতি শব্দের অর্থ পোশাক, সাজ, সজ্জীপন, উপকরণ, কেনা বেচা। এই বেসাতি শব্দের আমরা অনেক সময় বলি মিথ্যার বেসাতি, মিথ্যার বেসাতি। বেসাতি শব্দের অর্থ এখানে মিথ্যার ছড়াছড়ি বা মিথ্যার বাড়াবাড়ি, এই অর্থে বেসাতি শব্দের ব্যবহার আছে। আবার বেসাতি শব্দের অর্থ হচ্ছে তোমার কেনা বেচা। বেসাতি মানে হচ্ছে তোমার অনেকটা এক্সপ্লোর করা। বেসাতি মানে হচ্ছে অনেক সময় আমরা বলি না যে প্রদর্শনী, ওই অর্থে। সো কেনা বেচা এখানে সবচেয়ে ভালো, কাছাকাছি, সবচেয়ে রিলেটেবল। কেবল কিন্তু কিন্তু করো না, এখানে কিন্তু কোন অর্থে ব্যবহৃত হয়েছে? প্রতিবাদ, সন্দেহ, বিস্ময়, সংশয়। সংশয় করো না, কেবল কিন্তু কিন্তু করো না। বাট মি নো বার্ডস, বাট মি নো বার্ডস, আমার সাথে কিন্তু কিন্তু করো না, এসব আমতা আমতা করো না, যা বলবা সরাসরি বলে ফেলো। সংশয় করো না, সন্দেহ করো না, বি স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, বাট মি নো বার্ডস, কেবল কিন্তু কিন্তু করো না। সবল শব্দের অর্থ কি? সববাহক, গাইতি, শক্তিমান, বহুবর্ণিল। সবল যদি দন্তস্ব হইতো তাহলে বুঝতাম শক্তিমান, আর যদি সাবল হইতো তাহলে বুঝতাম গাইতি, ওই যে সাবল। আর যদি সবল বলছে তাহলে বহুবর্ণিল, মাল্টি কালারফুল। কুর্ম অবতার বোঝায় অসহায়, সংগ্রাচিত, অভিজাত, অলস। অলস, নড়ে চড়ে না, খালি খায় আর ঘুমায়, কুর্ম অবতার। অমেয় শব্দের অর্থ কি? অমৃত, মলিন, অনেক, অপরিমেয়, অনেক বেশি। অপরিমেয় যেটা এটার অর্থও অনেক, অনেক যেটা এটার অর্থও অনেক। এখন অর্থগত দিক থেকে অমেয় শব্দের অর্থ যদি তোমাকে নিতে হয়, এই দুটি খুব কাছাকাছি। দেখো, অনেক মানেও অমেয়, অপরিমেয় মানেও অমেয়, তাহলে অর্থ সবচেয়ে ভালো অর্থ হচ্ছে এটা, অপরিমেয়, পরিমাণযোগ্য না, এই অর্থে। মকমক, মেঘের ধ্বনি, মখমল, মিষ্টি ফল, ব্যাঙের ডাক। ব্যাঙের ডাক, ব্যাঙের ডাক, আমি জানি না ব্যাং মকমক এই শব্দে ডাকে কিনা, আই ডোন্ট নো। ঘোড়ার ডাক রেশা হয় কিনা, হাতির ডাক বৃংহতি হয় কিনা আমি জানি না, বইতে লেখা আছে এটা। তবে ঘোড়ার ডাক হাতির ডাকের থেকে অনেক বেশি রিলেট করার মতো মকমক, এটা অবশ্য অস্বীকার করছি না। ব্যাঙের ডাক কিছুটা এরকম মনে হয় আর কি। এই ছিল তোমাদের সাথে বাগর্থের আয়োজন। ভালো থাইকো, ভালোভাবে পড়ো। বুঝতেই পারছো টেক্সটের গুরুত্ব কত বেশি, মূল বইকে কতটা গুরুত্ব দিয়ে, কতটা শক্তি দিয়ে পড়া লাগবে তোমাদের। শুভকামনা, আবার কথা হবে। আল্লাহ হাফিজ।